আপনার দুই বউয়ের নাম কি ছিল? আমির বলল, শারমিন, মেহুল। পদ্মজার ঠোঁট দুটো কেঁপে ওঠে। আমির পাথরের মতো দাঁড়িয়ে আছে, চোখের পলকও পড়ছে না। পদ্মজা ঢোক গিলে বলল, আমরা যে ঘরে একসঙ্গে থেকেছি তারাও কি সেই ঘরে আপনার সঙ্গে থেকেছে? না, অন্য বাড়িতে। তাহলে সব সত্য? মিথ্যা বলে যদি তোমাকে আরো একবার পাওয়া যেত, আমি মিথ্যা বলতাম। আমিরের সরল গলা। পদ্মজার নাকের পাটা ফুলে যায়। আমিরের সাথে কথা বললে তার এত কান্না পায় কেন? আমির বলল, আসি। পদ্মজা শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলল, কেন? আমির থামল। পদ্মজা কান্না করে দিল। সে কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমির বলল, আমাকে কান্না দেখাতে দাঁড় করালে? পদ্মজা জল ভরা আগুন চোখে আমিরের দিকে তাকায়, কিরমির করে বলল, নরপশু আপনি, এতগুলি মেয়ের ভালোবাসা নিয়ে খেলেছেন? আমির নির্বাক। তার চুপ করে থাকাটা পদ্মজাকে আরো জ্বালা দেয়। তার অবচেতন মন চায় একবার আমির বলুক সব মিথ্যে, কিন্তু আমির বলে না, কারণ সব সত্য, সব সত্য। পদ্মজা অশ্রুরুদ্ধ কণ্ঠে চিৎকার করে বলল, কথা বলার মুখ নেই? এত লজ্জা? হ্যাঁ, আসলেই লজ্জা আছে? পদ্মজা তাচ্ছিল্যের হাসি দিল। আমির চোখের দৃষ্টি সরিয়ে নেয়। বুকের ভেতর আগুন ছুটে বেড়াচ্ছে। যেদিকে যাচ্ছে সেদিকটাই পুড়ে ছাই করে দিচ্ছে। পদ্মজা এলোমেলো হয়ে আছে। আমির বের হওয়ার জন্য উদ্যত হতেই পদ্মজা বলল, আমাকে তালাক দিন। আমি আপনার বউয়ের পরিচয় আর থাকতে চাই না। আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। চলছে ইলমা বেহরোজের লেখা আমি পদ্মজা উপন্যাসটির দ্বিতীয় ভাগ। আজকে শুনবেন নবম পর্ব। যারা পূর্বের পর্বগুলো এখনো শোনেননি, আমাদের চ্যানেলে প্লেলিস্ট আকারে দেয়া আছে, আশা করি শুনে নেবেন, আপনাদের ভালো লাগবে। এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার মন্তব্য আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনারা বেশি বেশি করে শেয়ার করলে আমরা গল্প পড়ার উৎসাহ পাই। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে শুনতে থাকুন ইলমা বেহরোজের লেখা আমি পদ্মজা উপন্যাসটির দ্বিতীয় ভাগ, নবম পর্ব। এখন যে দুপুর তা বোঝার সাধ্য নেই। ঘন কুয়াশার চাদর মুড়ি দিয়ে পৃথিবী ঘুমিয়ে আছে। সকাল থেকে সূর্যের দেখা নেই। কুয়াশা তার গভীর মায়াজালে সূর্যকে লুকিয়ে রেখেছে। পূর্ণা আলকা ঘরের বারান্দায় বসে কাঁদছে। তার পাশে বসে আছে প্রান্ত। পূর্ণা প্রান্তকে নিয়ে যেতে এসেছে, কিন্তু পূর্ণার কোনো হুঁশ নেই। সে কেঁদেই চলেছে। মগা আলগা ঘরে ঘুমাচ্ছে। নাক দিয়ে বের হচ্ছে বিদঘুটে শব্দ। সেই শব্দে প্রান্ত বিরক্ত। সে 2 আঙ্গুল কানে ঢুকিয়ে চুপচাপ বসে রইল। পূর্ণা হাঁটুর উপর থুতনি রেখে সুপারি গাছগুলোর দিকে তাকিয়ে আছে। তার চোখ বেয়ে টুপটুপ বৃষ্টি বর্ষণ হচ্ছে। বুকের জ্বালাপোড়া সহ্য করতে পারছে না। মৃদুলের শেষ কথাগুলো তার শরীরের প্রতিটি পশমকে পুড়িয়ে দিয়েছে। এ ব্যথা সে কোথায় লুকাবে? মনের মণিকোঠায় যত্নে রাখা ভালোবাসার মুখের তিক্ত কথা কি সহ্য করা যায়? পূর্ণা নিচের ঠোঁট কামড়ে ধরে। বুকের ভেতর তুফান বয়ে যাচ্ছে। লণ্ডভণ্ড করে দিচ্ছে ফুসফুস, কিডনি, মস্তিষ্ক, সর্বাঙ্গ। পূর্ণার হেঁচকি ওঠে। প্রান্ত চেয়ার ছেড়ে পূর্ণার সামনে এসে দাঁড়াল। উৎকণ্ঠিত হয়ে বলল, আপা। পূর্ণা তার ডাগর ডাগর চোখ দুটো মেলে প্রান্তর দিকে তাকায়। চোখের দৃষ্টিতে দুঃখের মহাসাগর। পূর্ণা প্রান্তকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। ভাই, আল্লাহ আমাদের থেকেই কেন সবকিছু ছিনিয়ে নেন?
প্রান্ত পূর্ণার কথার মানে বুঝল না, কিন্তু পূর্ণার কান্না তার হৃদয়ে ছুঁয়ে যায়। সে পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহ সব ঠিক করে দিবেন আপা। বড় আপা বলে যা হয় সব ভালোর জন্যই হয়। পূর্ণার কান্নার দমকে কিশোর প্রান্ত কেঁপে কেঁপে ওঠে। আলগা ঘরের ডান পাশে রিদওয়ান দাঁড়িয়ে আছে। মৃদুল অন্দরমহলে আছে ভেবে সে পাতাল ঘর থেকে সোজা আলগা ঘরে এসেছে, কিন্তু এসে দেখে এখানে পূর্ণা হাউমাউ করে কাঁদছে। ব্যাপারটা কি? রিদওয়ান আলগা ঘরে আর গেল না। কলপারে রিনুকে দেখা যায়। রিদওয়ান চারপাশ দেখতে দেখতে কলপারে আসে। রিনু রিদওয়ানকে দেখে ভয়ে জমে যায়। রিদওয়ান নানা অজুহাতে রিনুর গায়ে হাত দেয়। রিনুর ভালো লাগে না, ভয়ে কিছু বলতেও পারে না। সে এতিম, ছোট থেকে এই বাড়িতে বড় হয়েছে, যাওয়ার জায়গা নেই। রিদওয়ান রিনুকে প্রশ্ন করল, পূর্ণা কাঁদতেছে দেখলাম, কিছু জানিস? রিনু কাচুমাচু হয়ে সকালের ঘটনা খুলে বলল। সব শুনে রিদওয়ান খুব খুশি হয়। গুনগুনিয়ে গান গেয়ে অন্দরমহলের দিকে যায়। আমিনা আলোকে নিয়ে অন্দরমহলের সামনে খেলছেন। রিদওয়ান আলোর দিকে হাত বাড়িয়ে ডাকল, মামা এইদিকে আসো। রিদওয়ান আলোকে কোলে নেয়। আমিনা ভারী করুণ ভাবে বলল, আমার রানী রেখে পাউন যাইত না? রিদওয়ান চিন্তিত ভঙ্গিতে বলল, খোঁজা হচ্ছে, পেয়ে যাব। আলোকে আমিনার কোলে দিয়ে রিদওয়ান সদর ঘরে প্রবেশ করে। রান্নাঘর থেকে পদ্মজার কণ্ঠস্বর ভেসে আসছে। রিদওয়ান সেদিকে যায়। পদ্মজা রিদওয়ানকে দেখে চোখ ফিরিয়ে নিল, কাজে মন দিল। রিদওয়ান পদ্মজার উপর চোখ রেখে কপাল কুঁচকায়। এই মেয়ে এত চুপচাপ আর স্বাভাবিক কেন? সব মেনে নিল নাকি? রিদওয়ান মনের প্রশ্ন মনে রেখেই জায়গা ত্যাগ করে। যাওয়ার পূর্বে লতিফাকে বলে গেল, লুতো খাবার নিয়ে আয়। রিদওয়ান চোখের আড়াল হতেই লতিফা ভেঙচি কাটে। মাংস রান্না হচ্ছে। মাংস রান্না হতে দেখলেই পদ্মজার ফরিনার কথা মনে পড়ে। ফরিনার হাতের মাংসের ঝোলের স্বাদ ছিল অন্য রকম। অন্দরমহলের বাম পাশে ফরিনার কবর। আজ 3 দিন তিনি পৃথিবীর মায়া ছেড়েছেন। পদ্মজার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মাথার ওপর ভারী বোঝা, বোঝা টানতে কষ্ট হচ্ছে। নিঃশ্বাসে নিঃশ্বাসে সে আল্লাহর নাম স্মরণ করছে, প্রার্থনা করছে এই বোঝার ঘানি যেন সে টানতে পারে, সেই ক্ষমতা আর ধৈর্য যেন হয়। লতিফা পদ্মজাকে চাপা স্বরে ডাকল, পদ্ম। পদ্মজা তাকালো। লতিফা বলল, তুমি না আমারে কইছিলা বড় কাকার ছোট কাকার সব খবর দিতে? পদ্মজা দরজার বাইরে একবার তাকালো, তারপর লতিফার দিকে ঝুঁকে বলল, কি খবর এনেছ? শনিবার রাইতে ভোজ আসর বসাইব। কিসের? লতিফা কথা বলতে ভয় পাচ্ছে, তার দৃষ্টি অস্থির। সে ফিসফিসিয়ে বলল, মাইয়া পাচার করার কয়দিনের মাঝে সবাই একলগে বইয়া খাওয়া দাওয়া করে, পরের কাম নিয়ে কথাবার্তা হয়। এটাও কি নিয়ম? হ। কত খারাপ এরা, এত মেয়ের জীবন নষ্ট করতে পেরেছে, সেই খুশিতে আনন্দ ফুর্তি করে। কয়জন থাকবে জানো? লতিফা বলল, 5 জনে। পদ্মজা আর কথা বাড়াল না, অন্য মনস্ক হয়ে উচ্চারণ করল, শনিবার রাতে। লতিফা ঈষৎ কপাল কুচকিয়ে বলল, কি তা করবা ভাবছ? পদ্মজা তেজপাতা হাতে নিয়ে বলল, জানি না বুবু। পদ্মজা কথা বাড়াতে চাইছে না বুঝতে পেরে লতিফা আর কথা বাড়াল না। সে রিদওয়ানের জন্য খাবার প্রস্তুত করে। পদ্মজা বলল, জানো তোমার ভাই আমার আগে 2টো বিয়ে করেছে। লতিফার হাত থেকে থালা পড়ে যায়, ঝনঝন শব্দ হয়। ভাত ঝোল মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। মৃদুল পুকুর পাড়ে বসে আছে, তার চোখ দুটি লাল। আজ ট্রেন নেই, আগামীকাল ভোরে ট্রেন আসবে। জুলেখার ফুফাতো বোনের শ্বশুরবাড়ি অলন্তপুরে, আটপাড়ার পাশের গ্রাম নয়াপাড়ায়। জুলেখা সোজা তার বোনের বাড়িতে চলে এসেছে। এখানে আসার পর থেকে বাড়ির পাশে পুকুর পাড়ে বসে আছে মৃদুল।
তার জিভ ভারী হয়ে আছে। অকপট বলে দেওয়া কথাটা তাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। পূর্ণার কান্নামাখা চোখ দুটি বারবার ভেসে উঠছে চোখের সামনে। বুকে রক্তক্ষরণ হচ্ছে। দুশ্চিন্তায় দপদপ করছে মাথার রগ। কান্নারা গলায় এসে আটকে আছে। রাগের বশে সে জীবনে অনেক ভুল করেছে, কিন্তু এইবারের ভুলটা আত্মার উপর আঘাত হানছে। নিজের কথা দ্বারা নিজেই কষ্ট পাচ্ছে। জুলেখা বানু মৃদুলকে খুঁজে পুকুর পাড়ে আসেন। তিনি মৃদুলের ওপর বেজায় খুশি। মৃদুলকে বললেন, আব্বা, খাইতে আসছো? মৃদুল দুর্বল গলায় বলল, পরে খামো, যান আপনি। জুলেখা মৃদুলের পাশে বসলেন। মৃদুলের পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার লাইগে আসমানের পরি আনাম, মন খারাপ কইরো না। লাগবো না আমার আসমানের পরি। মৃদুলের কণ্ঠস্বর কঠিন হওয়াতে জুলেখা বানুর হাসি মিলিয়ে যায়। তিনি বললেন, দেখো আব্বা, তুমি চাইছো আর পাও না এমন কিছু আছে? ওই সেরি কালা, সেরির বইনেরও চরিত্র বালা না। চুপ করেন আম্মা, আল্লাহর দোহাই লাগে চুপ করেন। আপনি কারে কি কইতেছেন? পদ্মজা ভাবির নখের যোগ্যরও তো কোনো নারী নাই, আর আপনি তারে চরিত্রের অপবাদ দিতেছেন। মৃদুল চিৎকার করে কথাগুলো বলল। মৃদুলের চিৎকার শুনে জুলেখার বোনের শাশুড়ি পুকুর পাড়ে উকি দেন। সেদিকে তাকিয়ে জুলেখার লজ্জা হয়, মাথা হেঁট হয়ে যায়। তিনি রাগে চাপা স্বরে বললেন, আমি কইতেছি না গ্রামের মানুষ কইছে? ওই সেরির শ্বশুরেও কইছে? এরা মিছে কইছে? হ কইছে। আমি লিখন বাইরেও চিনি, পদ্মজা ভাবিরেও চিনি। এই দেশের নামি দামি একজন অভিনেতা কেন অন্য বাড়ির বইয়ের সাথে লুকিয়ে সম্পর্ক রাখবো আম্মা? তার কি সুন্দর মায়ের অভাব? পদ্মজা ভাবির লিখন ভাই পছন্দ করে ঠিক, কিন্তু পদ্মজা ভাবির সাথে আমির ভাইয়ের বিয়া হইবার আগের থেকে। পদ্মজা ভাবি এমনই পবিত্র একজন মানুষ যে লিখন ভাই এত ভালোবাসা চাই না কোনোদিন লিখন ভাইয়ের দিকে ফিরাও তাকাইছে না। জামাইরে ভালোবাসছে। পদ্মজা ভাবি দিন রাত ইবাদত করে, ভাই বোনের দায়িত্ব নিছে। এমন মানুষ খুঁজে পাইবেন? পূর্ণার কাছে ওর বইনে ওর মা। তুমি ওর মারে খারাপ কথা কইছো, এজন্য তো তোমার সাথে খারাপ ব্যবহার করছে। আর পূর্ণা তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তাই আমিও। মৃদুল আর কথা বলতে পারল না। চোখ থেকে জল গড়িয়ে পড়ে। দাঁতে ঠোঁট কামড়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। জুলেখা পিছনে ফিরে তাকান। বোনের শাশুড়ি তাকিয়ে রয়েছে। জুলেখার মুখটা অপমানে থমথমে হয়ে যায়। গটগট শব্দ তুলে জায়গা ছাড়লেন। মৃদুল জুলেখার যাওয়ার পানে তাকালো। সে তার মায়ের স্বভাব জানে। এখন খাওয়া দাওয়া বন্ধ করে দিবে। 19-20 হলেই নিজের ক্ষতি করে বসেন। এজন্য গফুর মিয়াও কিছু বলেন না, আর না মৃদুল কিছু বলতে পারে। মৃদুল মাথা নত করে কান্নায় ডুবে যায়। শেষ কবে সে কেঁদেছে জানে না। পূর্ণা পদ্মজাকে না বলে বাড়িতে চলে গেছে। পদ্মজা এক হাতে কপাল ঠেকিয়ে চোখ বুজে বসে আছে। মস্তিষ্কে ঘোরাঘুরি করছে আমিরের কুকীর্তি, তার দুটো বিয়ে, নারী আসক্তি, সমাজের চোখে কলঙ্কিত হওয়া আর ফরিনার মৃত্যু। কানে বাজছে নষ্টা শব্দটি। কত ঘৃণা নিয়ে জুলেখা বানু এই শব্দটি উচ্চারণ করেছিলেন। তারপর মৃদুলের বলা কথাগুলো শুনে পূর্ণার অবাক চাহনি। পূর্ণার রক্তাক্ত হৃদয়ের যন্ত্রণা পদ্মজা টের পাচ্ছে। বুকটা ভারী হয়ে আছে। কান্না মন হালকা করে, কিন্তু কান্না আসছে না। আর কত কাঁদা যায়? পদ্মজা নিজেকে বোঝায়, আরও ধৈর্যশীল হতে হবে। এক হাতের 2 আঙ্গুলে কপালের 2 পাশ চেপে ধরে। আমির সদর ঘরে প্রবেশ করে থমকে যায়। এক হাতে কাপড়ের একখানা খালি ব্যাগ। পদ্মজা পা দেখেই চিনে ফেলে মানুষটাকে। সে মুখ তুলে তাকালো না। সেকেন্ড কয়েক আমির থম মেরে দাঁড়িয়ে রইল। তারপর পদ্মজার পাশ কেটে 2য় তলায় উঠে গেল। পদ্মজা অনুভব করে তার অনুভূতিরা পাল্টে যাচ্ছে, চঞ্চল হয়ে উঠছে। আমির ঘরে প্রবেশ করেই দ্রুত আলমারি খুলল। একবার দরজার দিকে তাকালো। তারপর কাগজে মুড়ানো একটা বস্তু দ্রুত ব্যাগে ঢুকিয়ে নিল। যখন আলমারি লাগাতে যাবে একটা খাম মেঝেতে পড়ে। খামের উপরের লেখাটা আমিরের চেনা চেনা মনে হয়।
তাই সে পদ্মজার অনুমতি ছাড়াই খামের ভেতর থেকে চিঠি বের করল। চিঠির লেখাগুলো দেখে শতভাগ নিশ্চিত হয়ে যায় এটা আলমগীরের চিঠি। আমিরের ভ্রু দুটি বেঁকে গেল। সে উৎকণ্ঠা নিয়ে প্রতিটি লাইন পড়ল। প্রতিটি শব্দ তার মগজে আঘাত হানে। আতঙ্কে গায়ের পশম দাঁড়িয়ে যায়। নিজের অজান্তে এক কদম পিছিয়ে আসে। আলমগীরের খামের ভেতরের পৃষ্ঠায় কিছু লেখার অভ্যাস রয়েছে। আমির খাম ছিঁড়ল। তার ধারণা ঠিক। সাদা খামের ভেতরের পৃষ্ঠায় আলমগীরের বর্তমান ঠিকানা ও পাতাল ঘরের সঠিক অবস্থানের কথা লেখা আছে। আমির আলমগীরের ঠিকানাটা মুখস্থ করার চেষ্টা করল, কিন্তু মুখস্থ হচ্ছে না। ভেতরটা কাঁপছে। পদ্মজা দরজার সামনে এসে দাঁড়ায়। আমির পদ্মজার উপস্থিতি টের পেয়ে হাতের খাম ও চিঠিগুলো বিছানার উপর রেখে কাপড়ের ব্যাগটা হাতে তুলে নিল। তারপর পদ্মজার দিকে তাকালো। তার চাহনি যেন মৃত। পদ্মজা কয়েক পা এগিয়ে এলো। আমির অপলক চোখে তাকিয়ে আছে। পদ্মজা রয়ে শয়ে প্রশ্ন করল, আর কিছু জানার আছে? আমির নির্বিকার। তার মুখে রা নেই। পদ্মজা বিছানা থেকে একটা চিরকুট হাতে নিল। বলল, আপনার দুই বউয়ের নাম কি ছিল? আমির বলল, শারমিন, মেহুল। পদ্মজার ঠোঁট দুটো কেঁপে ওঠে। আমির পাথরের মতো দাঁড়িয়ে আছে। চোখের পলকও পড়ছে না। পদ্মজা ঢোক গিলে বলল, আমরা যে ঘরে একসঙ্গে থেকেছি তারাও কি সেই ঘরে আপনার সঙ্গে থেকেছে? না, অন্য বাড়িতে। তাহলে সব সত্য? মিথ্যা বলে যদি তোমাকে আরো একবার পাওয়া যেত আমি মিথ্যা বলতাম। আমিরের সরল গলা। পদ্মজার নাকের পাটা ফুলে যায়। আমিরের সাথে কথা বললে তার এত কান্না পায় কেন? আমির বলল, আসি। পদ্মজা শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলল, কেন? আমির থামল। পদ্মজা কান্না করে দিল। সে কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমির বলল, আমাকে কান্না দেখাতে দাঁড় করালে? পদ্মজা জল ভরা আগুন চোখে আমিরের দিকে তাকায়। কিরমির করে বলল, নরপশু আপনি! এতগুলি মেয়ের ভালোবাসা নিয়ে খেলেছেন? আমির নির্বাক। তার চুপ করে থাকাটা পদ্মজাকে আরও জ্বালা দেয়। তার অবচেতন মন চায় একবার আমির বলুক সব মিথ্যে, কিন্তু আমির বলে না। কারণ সব সত্য, সব সত্য। পদ্মজা অশ্রুরুদ্ধ কণ্ঠে চিৎকার করে বলল, কথা বলার মুখ নেই? এত লজ্জা? হ্যাঁ, আসলেই লজ্জা আছে? পদ্মজা তাচ্ছিল্যের হাসি দিল। আমির চোখের দৃষ্টি সরিয়ে নেয়। বুকের ভেতর আগুন ছুটে বেড়াচ্ছে। যেদিকে যাচ্ছে সেদিকটাই পুড়ে ছাই করে দিচ্ছে। পদ্মজা এলোমেলো হয়ে আছে। আমির বের হওয়ার জন্য উদ্যত হতেই পদ্মজা বলল, আমাকে তালাক দিন। আমি আপনার বউয়ের পরিচয় আর থাকতে চাই না। পদ্মজার কথা শোনা মাত্র আমিরের বুকটা কেঁপে উঠল। কোত্থেকে যেন একটা উত্তাল ঢেউ এসে মনের সমস্ত কিনার ওলটপালট করে দিল। আমির কথা বলতে গিয়ে দেখল কথা আসছে না। পদ্মজা আরো একবার চেঁচিয়ে বলল, আমার তালাক চাই। আপনার বউ হওয়া কলঙ্কের। আমির অনেক কষ্টে কয়েকটা শব্দ উচ্চারণ করল, থাক না এক দুটো কলঙ্ক। পদ্মজা সেকেন্ড তিনেক ছলছল চোখে তাকিয়ে রইল। তারপর মুহূর্তে ভুলে যায় পৃথিবী, ভুলে যায় পাপ পুণ্য। ঝড়ের গতিতে ঝাঁপিয়ে পড়ে আমিরের বুকে, শক্ত করে জড়িয়ে ধরে। ছেড়ে দিলে যদি হারিয়ে যায়। আমিরের বুকের সোয়েটার কামড়ে ধরে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে বলল, চলুন না, দূরে পালিয়ে যাই। আমি আর সহ্য করতে পারছি না। পদ্মজা জড়িয়ে ধরতেই আমিরের শরীরের রক্ত চলাচল থেমে যায়। অন্তরের অন্তঃস্থল থেকে নিঃশ্বাস বেরিয়ে আসে। চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সেই জল ফুটন্ত পানির মতো গরম। এ যেন দগ্ধ হওয়া হৃদয়ের আঁচ।
হৃদয়ের প্রলয়ঙ্করী ঝড় ক্ষণ মুহূর্তের জন্য থামিয়ে আমির বলল, ছাড়ো পদ্মজা। পদ্মজার কান্না থেমে যায়। হাত দুটি আমিরের পিঠ থেকে সরে যায়। পদ্মজা তার জলভরা নয়ন দুটি মেলে আমিরের দিকে তাকালো। তার রক্তজবা ঠোঁট দুটি কাঁপছে। হোঁচট খাওয়া গলায় পদ্মজা বলল, আমার হৃদয়ের আকুলতা আপনাকে ছুতে পারছে না? আমির ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে। পদ্মজা দূরে সরে দাঁড়ালো। আমিরের কৃষ্ণ মুখে বিপর্যস্ত পদ্মজার নিষ্কম্প স্থির চোখের দৃষ্টি থমকে আছে। পদ্মজা থেমে থেমে বলল, তাহলে আমিও বঞ্চিত ভালোবাসা থেকে? পদ্মজার দুই চোখ বেয়ে জল পড়ছে। আমির আর এক মুহূর্ত দাঁড়াল না, চোখের পলকে প্রস্থান করল। পদ্মজা ধাতস্থ হয়ে আচমকা ক্ষুধার্ত বাঘিনীর মতো চিৎকার করে উঠল, ধিক্কার নিজের ওপর! জানোয়ারকে মানুষ হওয়ার সুযোগ দিয়েছি। ধিক্কার নিজের ভালোবাসার ওপর! প্রতিটি কাজের জন্য আপনি শাস্তি পাবেন। আমি আপনার আজরাইল হব। পদ্মজার গলার হাড় ভেসে ওঠে। তার চিৎকার অন্দরমহলকে কাঁপিয়ে তোলে। কাঁদতে কাঁদতে সে মেঝেতে বসে পড়ল। আমিরের প্রত্যাখ্যান তার ভালোবাসাকে ক্রোধে পরিণত করছে। পদ্মজা রাগে বিছানার চাদর টেনে মেঝেতে ছুঁড়ে ফেলল। বুকের ভেতরটা পুড়ে খাক হয়ে যাচ্ছে। ঠোঁট শুকিয়ে কাঠ, পানি প্রয়োজন। ফরিনার কবরের চারপাশে বাঁশের বেড়া দেয়া হয়েছে। আমির ফরিনার কবরের পাশে এসে বসল। হাতের ব্যাগটা পাশে রেখে বেড়ার ফাঁক দিয়ে ফরিনার কবরে হাত বুলিয়ে দিল। গাঢ় স্বরে ডাকল, আম্মা, আমার আম্মা। চারিদিকে নিস্তব্ধতা। অন্দরমহল থেকে কোনো শব্দ আসছে না। নিস্তব্ধতা ভেঙে মাঝে মধ্যে পাতার ফাঁকে ফাঁকে পাখালির ডানা নাড়ার শব্দ শোনা যাচ্ছে। আমিরের ঠোঁট দুটো কিছু বলতে চাইছে কিন্তু পারছে না, অথবা সে কিছু বলছে কিন্তু শব্দ হচ্ছে না। আড়ষ্টতা ঘিরে রেখেছে তাকে। সে তার মৃত মাকে কিছু বলার সাহস পাচ্ছে না। আমির অনেকক্ষণ নতজানু হয়ে চুপচাপ বসে রইল। তারপর উঠে দাঁড়ালো। ব্যাগ হাতে নিয়ে পাতাল ঘরের উদ্দেশ্যে হাঁটা শুরু করে। লতিফা অন্দরমহল থেকে অস্থির হয়ে বের হয়। তার হাঁটায় তাড়াহুড়ো। আমির ডাকল, লতু। লতিফা দাঁড়ালো। আমির বলল, পদ্মজার খেয়াল রাখবি, খাওয়া দাওয়া ঠিকঠাক রাখবি, আর যখন যা বলে করবি। লতিফা মাথা নাড়ালো। আমির প্রশ্ন করল, কোথায় যাচ্ছিস? আমিরের প্রশ্নের উত্তর না দিয়ে লতিফা বলল, ভাইজান, তোমারে কিছু কইতাম। বল। মৃদুল ভাইজানে তার আম্মা আব্বারে নিয়ে আইছিল। মৃদুল ভাইজানের আম্মা মৃদুল ভাইজানের পূর্ণা লগে বিয়া করাতে রাজি হয় নাই। আমির কপাল কুচকালো, বলল, কি সমস্যা? কেন রাজি হয়নি? রিদওয়ান অন্দরমহল থেকে বের হয়ে ফোরন কাটল। আমির, তোর সাথে কথা আছে। আমির পিছনে ফিরে তাকালো না, বলল, পরে শুনব। রিদওয়ান বলল, আমি জানি কেন রাজি হয়নি। আয়, ওদিকে যেতে যেতে বলি। লতিফা রিদওয়ানের দিকে তাকায়। রিদওয়ান তার চোখের দৃষ্টি দিয়ে লতিফাকে সতর্ক করে। আমির রিদওয়ানের দিকে ফিরে বিরক্তি নিয়ে বলল, আরে ভাই, যা তো। লতু, কি হয়েছে বলতো? রিদওয়ানের সামনে রিদওয়ান সম্পর্কে কিছু বলার সাহস লতিফার হলো না। সে বলল, মৃদুল ভাইজানের আম্মা পূর্ণার গায়ের রং পছন্দ করে নাই, কইছে কালা সেরি গড়ে নিব না। আমির রাগ নিয়ে বলল, ফালতু মহিলা। পূর্ণা জানে? কোথায় পূর্ণা? জানে, এই বাড়িতে আসিল, এখন এই বাড়িত গেছে। মৃদুল? মৃদুল কি বলল? লতিফা পুরো ঘটনা খুলে বলল। এড়িয়ে গেল পদ্মজার ব্যাপারটা। সে মনে মনে পরিকল্পনা করল, রাতে যদি রিদওয়ান অন্দরমহলে থাকে, সে পাতাল ঘরে গিয়ে আমিরকে সব বলবে। আমির সব শুনে বলল, মৃদুল ছাড়া এই পরিস্থিতি ঠিক হবে না। দেখা যাক ও কি সিদ্ধান্ত নেয়। আর ওই মুখ ছুটা মহিলাকে
আমি একবার পাই শুধু। আমির রাগে গজগজ করতে করতে সামনে এগিয়ে যায়। রিদওয়ান লতিফাকে চাপা স্বরে হুমকি দিল, গতকালের ঘটনা যদি আমিরের কানে যায়, তোর খবর আছে, ল্যাংটা করে গাছে ঝুলিয়ে রাখব। লতিফা চোখ মুখ কুচকে ফেলে, বলল, বাড়ির বাইরে গেলে আমির বাইজানের সব জাইনা যাইব, তখন? লতিফার প্রশ্ন শুনে রিদওয়ান চিন্তায় পড়ে যায়। সে আমিরের পিছনে যেতে যেতে ভাবে, এই পরিস্থিতি কি করে সামাল দেবে? আজ না হয় কাল আমির তো সব জানবে। আমির জঙ্গলে প্রবেশ করে রিদওয়ানকে বলল, কি কথা না বলবি? রিদওয়ান বলল, শনিবার রাতে ভোজ আসর হবে, চাচা সিদ্ধান্ত নিল। আচ্ছা, ছাগলের মাংস পোড়ানো হবে। কয়টা? দুটো। বিরাট আয়োজন। দুজন কথা বলতে বলতে পাতাল ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। রিদওয়ান ঘাস সরিয়ে দরজা খুলল। এক পা সিঁড়িতে দিতেই আমির রিদওয়ানের কাঁধ চেপে ধরল। আমিরের কথা শুনে রিদওয়ানের বুক ছ্যাদ করে উঠল। এমতাবস্থায় কে দেখে ফেলল? রিদওয়ান চারপাশে চোখ বুলায়, কোথাও কেউ নেই। আমিরের প্রখরতা নিয়ে তাদের কোনো সন্দেহ নেই। আমির যেহেতু বলেছে এখানে কেউ আছে, মানে আছে। রিদওয়ান চাপা স্বরে বলল, এখন কি করব? আমির দূর দৃষ্টিসম্পন্ন ব্যক্তি। সে চারপাশে আরো একবার চোখ বুলিয়ে বলল, এখানে কেউ থাকলে সে ডান দিকে আছে। রিদওয়ান ডান দিকে এগিয়ে যায়। তখনই একজন লোক ঝোপঝাড়ের মাঝখান থেকে উঠে দৌড়াতে শুরু করে। রিদওয়ান উল্কার গতিতে তাকে ধরে ফেলল। লোকটার মাথায় চুল নেই, পরনে লুঙ্গি আর ফতুয়া। পাটকাঠির মতো চিকন লোকটা ইয়াকুব আলীর সহকারী পলাশ মিয়া। বয়স 30-এর কাছাকাছি অথবা 30ই। রিদওয়ান পলাশকে ঘাড়ে ধরে আমিরের কাছে নিয়ে আসে। দেখে মনে হচ্ছে রিদওয়ান জীবিত ইঁদুর ধরেছে। আমির পলাশকে প্রশ্ন করল, নির্বাচনের তো অনেক দেরি আছে, এখনই আমাদের পিছনে পড়ার রহস্যটা তো বুঝলাম না। পলাশ পাতালঘরের দরজার দিকে তাকিয়ে বলল, এইটা কিতা? এইখানে কিতা করেন আপনারা? আমির হাসল। পলাশের মাথায় টোকা মেরে বলল, এই দৃশ্য দেখা তোর একদম ঠিক হয়নি। হ্যাঁ, আয়ুটা কমে গেল। আমির পাতালে নেমে গেল। পলাশ ছটফট করতে থাকে। সে কিছুতেই ভেতরে যাবে না। সে ভয় পাচ্ছে। রিদওয়ান পলাশকে টেনে ভিতরে নিয়ে যায়। আমির B1-এর চেয়ারে এসে বসল। রিদওয়ান পলাশকে বেঁধে মেঝেতে ফেলল। চিৎকার চেঁচামেচি করার জন্য পলাশ রিদওয়ানের হাতে 2-3টা থাপ্পড় খেল। পলাশ কাঁদো কাঁদো হয়ে আমিরকে বলল, আপনারা এমন করতেছেন কেন আমার লগে? আমারে চাইরা দেন। রিদওয়ান আমিরকে বলল, তুই সামলা, আমি যাই, চাচার সাথে কথা আছে। আমির ইশারা করল যেতে। রিদওয়ান চলে গেল। পলাশ চারপাশ দেখে ঢোক গিলল। পাতাল ঘর মৃদু লাল হলুদ আলোতে ডুবে আছে। কেমন ভুতুরে পরিবেশ। তার মনে হচ্ছে সে কবরে আছে, আর সামনে ঘাড় বাঁকিয়ে বসে আছে স্বয়ং যমদূত। আমির এক পা চেয়ারে তুলে বলল, তারপর পলাশ মিয়ার এখানে কোন দরকারে আসা হয়েছে? পলাশ হাত জোর করে বলল, আমারে চাইরা দেন, আমি এমন কবর আর দেখি নাই, আমার কলজাটা কাঁপতাছে। আমির ধমকে বলল, এখানে আসছিলি কেন? পলাশ দ্রুত বলল, ইয়াকুব চাচা পাঠাইছে। কোন দরকারে? আমারে খালি কইছে মজিদ মাতবরের বাড়িত যা। আমার মনে হইতেছে ওই বাড়িত কিছু একটা গোলমাল আছে। কিছু যদি বাড়ি করতে পারোস তোরে আরেকটা বিয়া দিয়া দিয়াম। আমির চমকালো, বলল, ওনার হুট করে এমন কেন মনে হলো এখানে গোলমাল আছে? পলাশ কেঁদে বলল, আমি এটা জানি না ভাই, আমারে চাইরা দেন। আমিরের মাথায় কয়েকটা প্রশ্ন ঘুরপাক খেয়ে যায়। কি এমন হলো যে ইয়াকুব আলী হাওলাদার বাড়ি নিয়ে সন্দেহ করছে? আমির আয়েশি ভঙ্গিতে বসল, বলল, শুনেছি গত বছর তোর বউকে নাকি হিন্দু এক জমিদার কিনে নিয়েছে।
তারপর তোর বউ আত্মহত্যা করল? সত্যি? পলাশ মেঝেতে কপাল ঠেকিয়ে বলল, ভাই আমারে মাফ কইরা দেন, আমি ভুল করছিলাম, আমারে চাইরা দেন, আমি কেউরে কিছু কইতাম না। আমির বলল, তুই তো ভাই আমার চাইতেও খারাপ। আচ্ছা, সব সময় তো পাপ কাজ করেছি, আজ একটা ভালো কাজ করার সুযোগ যখন পেয়েছি, করে ফেলি। পলাশের ঠোঁটে হাসি ফুটে ওঠে। সে জানে না এই কবরস্থানের মতো বড় ঘরটায় কি হয়, কিন্তু এখানে যে ভালো মানুষ কিছু হয় না, বাঁচতে পারলে পরে এর রহস্য বের করা যাবে। আমির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। পলাশের মুখে জোরে লাথি দিল। পলাশ আর্তনাদ করে শুয়ে পড়ে। আমির চারিদিকে চোখ বুলিয়েও কোনো অস্ত্র পেল না। সে টেবিলের ড্রয়ার খুলে একটা কাঁচি বের করল, ধারালো কাঁচি। সে কাঁচি দিয়ে পলাশের মুখে আঁচড় কাটে, হাতে পায়ে শরীরে আঁচড় কাটে। পলাশের বিদঘুটে চিৎকার পাতাল ঘরেই চাপা পড়ে। তার চামড়া ছিঁড়ে রক্ত ঝরতে থাকে। আমিরকে আব্বা ডেকে অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সে জানে না আমির কখনো তার শিকারের প্রতি মায়া দেখায় না। আমির পলাশের পাশে বসল, 2-3 বার মাথা ঘোরালো। খুব নিঃস্ব লাগছে নিজেকে, মাথাটা ফাঁকা লাগছে। সে কাঁচি দিয়ে নিজের হাতে হ্যাঁচকা টান মারে, সাথে সাথে হাত থেকে গল গল করে রক্ত বেরিয়ে আসে। পলাশ আমিরের কাণ্ড দেখে চমকে যায়। আমির কাঁচি রেখে মেঝেতে শুয়ে পড়ে, শূন্যে চোখ রেখে হাসে। হাসতে হাসতে গড়াগড়ি করে দেয়ালের পাশে যায়। ভয়ে পলাশের আত্মা কেঁপে ওঠে। আমির দেয়ালের পাশ ঘেঁষে বসে, পলাশের দিকে তাকিয়ে ফিক করে হেসে ওঠে। হঠাৎ করে তার কি হয়ে গেল? আমিরের উন্মাদ আচরণ দেখে পলাশের গায়ের পশম দাঁড়িয়ে পড়ে। আমির চট করেই উঠে দাঁড়ালো, পলাশকে টেনে বসালো, তারপর নিজে গিয়ে চেয়ারে বসল। ব্যাগ থেকে কাগজে মোড়ানো বস্তুটি বের করল। কাগজের ভাঁজ খুলতেই একটা লাল বেনারসি বেরিয়ে আসে। আমির লাল বেনারসি গায়ে জড়িয়ে নিয়ে পলাশকে বলল, আমার আম্মা ছোটবেলা থেকে একটা গল্প বলতেন। এক রাজা প্রতি রাতে বিয়ে করে, প্রতি রাতেই বউকে খুন করতেন। তারপর শেষ রাতে যে রানীকে বিয়ে করেন, সেই রানী রাত জেগে রাজাকে গল্প শোনাতেন। গল্প শেষ হতো না বলে রাজাও রানীকে খুন করতে পারতেন না। রানী এভাবে গল্প বলে বলে অনেক দিন বেঁচেছিলেন। এখন আমি তোকে একটা গল্প শোনাব। আমাদের নিয়ম হচ্ছে, যতক্ষণ আমার গল্প চলবে ততক্ষণ তুই বেঁচে থাকবি। গল্প শেষ, তোর আয়ুও শেষ। পলাশ হাত জোর করে আকুতি মিনতি করল, ভাই আমার জীবন ভিক্ষা দেন, আপনারা তো ভালো মানুষ ভাই, আপনারা অনেক নাম, আমারে কেন মারতে চাইতেছেন, আমারে চাইরা দেন ভাই। পলাশের কথায় আমিরের ভাবান্তর হল না। সে বেনারসি থেকে ঘ্রাণ নেয়ার চেষ্টা করল, তারপর শূন্যে চোখ রেখে ঘোর লাগা গলায় বলল, এক ছিল দুষ্টু রাজা। নারী আর টাকার প্রতি ছিল তার চরম আসক্তি। যে নারী একবার তার বিছানায় যেত, তার পরের দিন সে লাশ হয়ে নদীতে ভেসে যেত। রাজা এক নারীকে দ্বিতীয়বার ছুঁতে পছন্দ করত না, কিন্তু সমাজে ছিল রাজার বেশ নামডাক, সবার চোখের মণি। খুন করা ছিল তার নিত্যদিনের সঙ্গী। তার কালো হাতের ছোঁয়ায় বিসর্জন হয়েছে হাজারো নারী। প্রতিটি বিসর্জন রাজার জন্য ছিল তৃপ্তিকর। তাকে শাস্তি দেওয়ার মতো কোনো অস্ত্র ছিল না পৃথিবীতে। ভাইয়ের সাথে বাজি ধরে হেরে যায় রাজা। শর্তমতে ভাইয়ের জন্য এক রাজকন্যাকে অপহরণ করতে যায়। সেদিন ছিল বৃষ্টি, সন্ধ্যার আগ মুহূর্ত। রাজকন্যার প্রাসাদে সেদিন কেউ ছিল না। রাজা এক কামরায় ওত পেতে থাকে। রাজকন্যা আসলেই তাকে তার কালো হাতে অপবিত্র করে দিবে। কামরায় ছিল ঈষৎ আলো। অনেকক্ষণ অপেক্ষার পর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসে। রাজকন্যার পা পড়ে কামরায়। রাজকন্যা রাজাকে দেখে চমকে যায়, ভয় পেয়ে যায়। কাপা স্বরে প্রশ্ন করে, কে আপনি? খালি বাড়িতে কেন ঢুকেছেন? সেই কণ্ঠ যেন কোনো কণ্ঠ ছিল না, ধনুকের ছোড়া তীর ছিল।
রাজার বুক ছিঁড়ে সেই তীর ঢুকে পড়ে। রিনঝিনে গলার রাজকন্যাকে দেখতে রাজা আগুন জ্বালালো। আগুনের হলুদ আলোয় রাজকন্যার অপরূপ মায়াবী সুন্দর মুখশ্রী দেখে রাজা মুগ্ধ হয়। তার পা দুটো থমকে যায়। রাজকন্যা যেন এক গোলাপের বাগান, যার সুগন্ধি ছড়িয়ে পড়ে রাজার কালো অন্তরে। রাজা কি তখন বুঝেছিল সৃষ্টিকর্তা তাকে তার পাপের শাস্তি দেওয়ার জন্য সেদিন অস্ত্র পাঠিয়েছিল? আমির পলাশের দিকে তাকিয়ে হাসল। কি মায়া সেই হাসিতে! মায়া ভরা সেই হাসি প্রমাণ করে দিল সেদিনটার জন্য সে কতটা খুশি। মঙ্গলবার দুপুর 12টা। হাওলাদার বাড়িতে কোনো সাড়া শব্দ নেই। আলগা ঘরের বারান্দায় মজিদ বসে আছেন। তার সামনে খলিল এবং রিদওয়ান। রিদওয়ান চারপাশ দেখে মজিদের দিকে ঝুঁকে বলল, কাকা, পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে, তার আগে আমাদের কিছু করতে হবে। মজিদ পান চিবোতে চিবোতে বললেন, কোন পরিস্থিতি? আমিরের হাবভাব ভালো না। ও কখন আমাদের উপর চড়া হয়ে যায় জানি না। আপনি, আমি, আব্বা সবাই জানি আমির কি কি করতে পারে। আমির আমাকে আব্বাকে কখনোই পছন্দ করেনি, আপনাকেও সেদিন মারল। তাছাড়া আমাদের উপর আমিরের পুরনো একটা ক্ষোভ আছে। মজিদ পান চিবানো বন্ধ করে বললেন, বাবু আমাদের খুন করবে? রিদওয়ান সোজা হয়ে বসল, লম্বা করে নিঃশ্বাস নিয়ে বলল, কাকা, আমির পদ্মজার জন্য পাগল। পদ্মজার জন্য অনেক কিছু করতে পারে। আমাদের খুন করে পদ্মজাকে নিয়ে ভালো থাকতে চাইতেই পারে। মজিদ হাসলেন, যেন রিদওয়ান কোনো কৌতুক বলেছে। রিদওয়ান অধৈর্য হয়ে পড়ে, বলল, কাকা, বিশ্বাস করুন, আমি আমিরের চোখে মুখে কিছু একটা দেখেছি। ও কিছু একটা করতে যাচ্ছে। আর পদ্মজা তো আছেই। পদ্মজা এত শান্ত স্বাভাবিক, মনে হচ্ছে কিছুই হয়নি। এসব লক্ষণ কিন্তু ভালো না কাকা। আমি যেমন ভয়ঙ্কর, পদ্মজাও তেমন ভয়ঙ্কর। যে কোনো মুহূর্তে আমাদের ক্ষতি হতে পারে। মজিদ হাওলাদার মেরুদণ্ড সোজা করে বসলেন, গুরুতর ভঙ্গিতে বললেন, পদ্মজাকে নিয়ে আমারও চিন্তা আছে। এই মেয়ের চোখের দিকে তাকানো যায় না। মজিদ হাওলাদারের কল্পনায় পদ্মজার চোখ দুটি ভেসে ওঠে। সবসময় তিনি পদ্মজার চোখের ভেতর আগ্নেয়গিরি দেখতে পান। তিনি দ্রুত মাথা ঝাঁকালেন, বললেন, খলিল, পদ্মজার কিছু একটা করতে হবে। এই মেয়ে ক্ষতিকর, ধরে বেঁধে রাখার মেয়ে না। খলিল বললেন, এই সেরি এত কিছু দেখা ডরায় না, আর কেমনে ডরাইব? মজিদ থুতু ফেলে বললেন, পদ্মজাকে রাখাই যাবে না, এই দায়িত্ব রিদুর। রিদওয়ানের চোখ দুটি জলজল করে উঠল। পরপরই সেই আলো নিভে গেল। সে প্রশ্ন করল, আর আমির? আমির পদ্মজার ক্ষতি মানবে না। মজিদ চিন্তায় পড়ে যান, কিছু বলতে পারলেন না। রিদওয়ান উত্তেজিত। সে চেয়ার ছেড়ে মজিদের পায়ের কাছে বসল, বলল, কাকা, গত পরশু যা হলো, আমির জানতে পারলে আপনাকে, আমাকে আর আব্বাকে কাউকে ছাড়বে না। আমির গ্রামের সবাইকে ডেকে সবকিছু বলে দিতে পারে। মজিদ ধমকে উঠলেন, বাবু এটা কখনো করবে না। নিজের ক্ষতি করবে না? করবে কাকা, করবে। ওর মাথা ঠিক নাই। আমাদের ক্ষতি করতে করতে ওর হাত কাঁপবে না, মাথাও কাজ করবে না। আর নিজের ক্ষতি তো এখনই করতেছে, পরেও করতে পারবি। মজিদ হাওলাদারের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ পড়ে। রিদওয়ানের কথায় যুক্তি আছে। রিদওয়ান বলল, কাকা, আমির এখন আমাদের জন্য হুমকি। মজিদ হাওলাদার রিদওয়ানের দিকে ঝুঁকে বললেন, আমির ছাড়া আমরা অচল রিদু। এখনের মানুষ সচেতন, বুদ্ধিমান, আইন শক্তিশালী। এমন অবস্থায় আমির ছাড়া কি করে চলবে? আমিরের মাথা পরিষ্কার, একবার দুইবার না, বারবার পুলিশ সন্দেহ করেও সন্দেহ ধরে রাখতে পারেনি। আমির সামলিয়েছে। রিদওয়ান আশ্বাস দিল, কাকা, আমরা সমাধানে থাকব। আপনাদের 50 বছরের অভিজ্ঞতা আছে, আর আমার 20 বছরের অভিজ্ঞতা। আমরা চাইলে সামলাতে পারব। মজিদ হাওলাদারের রিদওয়ানের দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন, বললেন,
বাবুর জায়গা নেয়ার জন্য এসব বলছিস? রিদওয়ানের চোখে মুখে হতাশার ছাপ পড়ল। সে চেয়ারে উঠে বসল, বলল, আমার একার কোনো স্বার্থসিদ্ধি নাই কাকা। আব্বা আর আপনাকেও বাঁচাতে চাইছি। আমির আগের আমির নাই, আর আপনার বড় ভুল পদ্মজার সাথে আমিরের বিয়ে দেয়া। মজিদ হাওলাদার উঠে দাঁড়ালেন, গম্ভীর স্বরে বললেন, আমার ছেলের সাথে আমি কথা বলবো, তারপর সিদ্ধান্ত নেব। মজিদ হাওলাদার চলে যান। তিনি চোখের আড়াল হতেই রিদওয়ান মজিদের চেয়ার লাথি দিয়ে ফেলে দিল। রাগে গজগজ করতে করতে বলল, শুয়োরের বাচ্চা। খলিল রিদওয়ানের উরুতে এক হাত রেখে বললেন, মাথাটা ঠান্ডা করো আব্বা। রিদওয়ান চোখ বড় বড় করে বলল, আর কতদিন ওদের বাপ বেটার কামলা খাটবো? আদেশ মানব, মার খাবো? বলতে পারেন? আমার বাধ্য হয়ে বলতে হচ্ছে, আপনি অকর্মার ঢেকি আব্বা। কাকা সব কিছু আমিরের নামে করে দিল, আপনি টু শব্দ করেননি। খলিল হাওলাদার দাঁতে দাঁত চেপে চুপ করে রইলেন। তিনি ছোট থেকেই মনে মনে মজিদের ওপর ক্ষিপ্ত। গোপনে অনেক পরিকল্পনাই করেছেন, কখনো তা বাস্তবে রূপ নেয়নি। লতিফা পদ্মজার ঘরে প্রবেশ করে দেখল পদ্মজার নেই। সে হাতের বস্তা পালঙ্কের নিচে রাখল। বস্তার ভেতর পদ্মজার চাওয়া কিছু জিনিসপত্র রয়েছে। লতিফা ঘর থেকে বের হওয়ার জন্য উদ্যত হয়। তখন গোসলখানা থেকে পদ্মজা বের হল। পদ্মজাকে দেখে লতিফার শরীর কেঁপে ওঠে। পদ্মজার পরনে একদম সাদা শাড়ি, ভেজা চুল থেকে টুপটুপ করে জল পড়ছে। এই সন্ধ্যাবেলা সে গোসল করেছে। বাঁকানো কোমর, ধবধবে ফর্সা গায়ের রং, ঘন কালো লম্বা চুল, রক্তজবা ঠোঁট, মসৃণ ত্বক থাকা সত্ত্বেও তাকে ভয়ঙ্কর দেখাচ্ছে। পদ্মজা তো বিবাহিত, সে কেন সাদা শাড়ি পরল? লতিফার অনুভব হয় তার পায়ের তলার মেঝে কেঁপে উঠেছে। পদ্মজা চুল মুছতে মুছতে বলল, যা আনতে বলছিলাম এনেছ? লতিফা নিরুত্তর। পদ্মজা লতিফার দিকে তাকালো। লতিফা হা করে আছে। পদ্মজা ডাকল, লতিবাবু। লতিফা এগিয়ে আসে, তার বিস্ময়কর চাহনি। পদ্মজা লতিফার বিস্ময়ের কারণ বুঝতে পেরেছে। লতিফা বলল, তুমি সাদা কাপড় পিনছ ক্যারে? পদ্মজা হেসে বলল, বলা যাবে না। লতিফা বলার মতো কথা খুঁজে পেল না। পদ্মজা আলমারি থেকে ছাই রঙা ব্লাউজ বের করল। বিছানার ওপর বসে বলল, লতিবাবু, ব্লাউজের এই পাশটা সেলাই করে দাও, তোমার হাতের সেলাই খুব সুন্দর হয়। লতিফার ধীর পায়ে পদ্মজার সামনে এসে দাঁড়াল। পদ্মজার হাত থেকে ব্লাউজ নিয়ে বিছানায় বসল। পদ্মজা একটা ছোট বাক্স থেকে সুই সুতা বের করে লতিফাকে দিল। লতিফা রয়ে শয়ে বলল, শাড়িটা কি বুড়ির? পদ্মজা ছোট করে জবাব দিল, হুম। লতিফা বলল, হা, কাপড়টা দেখেই চিনছি। পদ্মজা বলল, দাদুর অবস্থা খুব বাজে, শরীরে মাছি বসে, বাজে গন্ধ বের হয়, যন্ত্রণায় ছটফট করে। লতিফা হঠাৎ করেই হৈ হৈ করে উঠল, আল্লাহর শাস্তি আল্লাহই দেয় বইন, বুড়ির সাথে উচিত হইতাছে। বুড়ি কানলে আমার যে কি শান্তি লাগে পদ্ম। মরুক বুড়ি, মরুক। পদ্মজা নরম স্বরে বলল, এভাবে বলো না বুবু, এভাবে বলতে নেই। লতিফা পদ্মজার চোখের দিকে তাকালো। হাতের ব্লাউজটা বিছানায় রেখে পদ্মজার এক হাত চেপে ধরে বলল, তুমি সাদা কাপড় ক্যারে পিনছ পদ্ম, আমারে কও। লতিফার চোখে মুখে জানার আগ্রহ প্রবল। পদ্মজা ধীরে সুস্থে বলল, আমি ধরে নিয়েছি আমার স্বামী মৃত। কিন্তু এটা তো মিছা। পদ্মজা গাঢ় নিঃশ্বাস ফেলে বলল, এটা সত্য হবে বুবু। পদ্মজা, কিছু বলো না বুবু। এই সাদা রং আমার আত্মবিশ্বাস আর সাহসকে দ্বিগুণ করে দিয়েছে। সারা জীবন ভয়ে চুপ থেকেছ, অন্যায়কে পাপকে সমর্থন করেছ। এবার অন্তত থেকো না। মরতে তো হবে, তাই না? কবরে কি জবাব দিবে?
লতিফা মাথা নিচু করল। ক্ষণ মুহূর্ত পর বলল, আমি তো কইছি তোমার সব কথা মাইন্না চলাম, এখনো কইতেছি সব মাইন্না চলাম। এবার বলো, যা আনতে বলেছিলাম এনেছ? হ্যাঁ আনছি, পালঙ্কের নিচে রাখছি। পদ্মজা পালঙ্কের নিচ থেকে বস্তা বের করে মেঝেতে বসল। লতিফা ব্লাউজ সেলাই করা শুরু করে। পদ্মজা বস্তার ভেতর থেকে দুটো রামদা, একটা চাপাতি বের করল। লতিফা বলল, পদ্ম, আমার অনেক ডর লাগতাছে। পদ্মজা রামদার আগা দেখতে দেখতে বলল, কি জন্য? তুমি যদি না পারো তোমারে ওরা মাইরা ফেলব। লতিফার কণ্ঠে ভয়। পদ্মজা ঘাড় ঘুরিয়ে লতিফার দিকে তাকালো। তার চোখ মুখের রং পাল্টে গেছে। পদ্মজা বলল, আজ অনুশীলন করব, দেখা যাক আমার হাত কতটা সাহসী। কথা শেষ করে পদ্মজা হাসল। লতিফার অশান্তি হচ্ছে। সামনে কি হবে সে জানে না, কিন্তু যাই হোক খুব খারাপ হবে। পদ্মজা চাপাতি হাতে নিয়ে লতিফাকে ডাকল, বুবু। কও পদ্ম। জসিম গতকাল থেকে তোমার পিছনে ঘুরঘুর করছে দেখলাম। লতিফার মনোযোগ সেলাইয়ে। সে সেলাই করতে করতে বলল, জসিম আমারে খারাপ প্রস্তাব দিছে, ডর দেখাইছে, রাজি না হইলে জোর করে নাকি খারাপ কাম করব। ধর্ষণের হুমকি দিল? হ্যাঁ। জসিম হাবু কতদিন ধরে কাজ করে এখানে? অনেক বছর, 10-12 বছর তো হইবই। পদ্মজা চাপাতি দিয়ে রামদায় মৃদু আঘাত করে বলল, হাবু তো এখন নাই, তাহলে শুরুটা জসিমকে দিয়েই হোক। লতিফা চুপ রইল। তার কাছে খুন স্বাভাবিক ব্যাপার। অনেক খুন সে নিজের চোখে দেখেছে, তাই খুন খারাপিতে তার ভয় নেই। কিন্তু এইবার ভয় হচ্ছে, খুব ভয় হচ্ছে। পদ্মজা সরাসরি কিছু বলেনি, তবে বোঝা যাচ্ছে সে কি করতে চলেছে। যদি পদ্মজা ধরা পড়ে যায় তখন কি হবে? লতিফা ঢোক গিলল। সেলাইয়ে মন দেওয়ার চেষ্টা করল। পদ্মজা প্রশ্ন করল, মগা কি এসবের সাথে জড়িত? মগা অনেক ভালা পদ্ম, বাড়ির টুকটাক কাম করে ব্যাককলের মতো, আর খালি ঘুমায়। ওর ভিতরে প্যাচগোছ নাই। বাড়ির ভেতর কখনো মেয়ে নিয়ে আসা হয়নি। বাইসা আছে এমনে আনে নাই, মরা আনছে। পদ্মজা চমকে তাকালো। প্রশ্ন করল, মৃত মেয়ে দিয়ে কি করে? লতিফা দরজার দিকে তাকালো। পদ্মজা দ্রুত উঠে যায় দরজা বন্ধ করতে। তারপর লতিফার সামনে এসে বসল। লতিফা বলল, যে সেরি বেশি সুন্দর থাহে, জানে মারার পরে রিদওয়ান বাইজানে তারে ছাড়ে না। মরা মানুষের শরীরের উপর টান খলিল কাকার আছিল, রিদওয়ান বাইজানও এই স্বভাব পাইছি। পদ্মজার গা গুলিয়ে ওঠে, বমি গলায় চলে আসে। সে এক হাতে মুখ চেপে ধরল। ঘৃণায় তার চোখে জল ছলছল করে ওঠে। লতিফা বলল, ইদু বাইজানে কয়েকদিন আগেও তো বস্তায় বইরা এক শরীরে বাড়ির ছাদে আনছিল। 3তলা ঘরের দরজায় তালা আছিল, তাই ছাদে গেছিল। পরে আমি চাবি লয়ে গেছি, বস্তা তাইকা রক্ত পড়ছিল। শীতের মাঝে কাইপা কাইপা আমি রক্ত দুইছি। পদ্মজা কোনো মতে বলল, তখন আমি এখানে ছিলাম? হ, পূর্ণা আর মৃদুল বাইজানেও আসিল। পদ্মজা এক হাত কপাল ঠেকিয়ে বলল, আল্লাহ, তাও আমার চোখে পড়েনি। পদ্মজা সেকেন্ড 2 জন্য থামল, তারপর বলল, এমনি কি আমি 3তলার একটা ঘর থেকে বোটকা গন্ধ পেয়েছিলাম, তবুও ভাবিনি এই বাড়িতে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে। লতিফার সেলাই শেষ। সে ব্লাউজটি পদ্মজার উরুর উপর রেখে বলল, লও তোমার ব্লাউজ। পদ্মজা রাগে কিরমির করে বলল, দেখো, রিদওয়ানের শরীর টুকরো টুকরো করে কুকুরের সামনে ছুঁড়ে দেব আমি। লতিফা এতক্ষণে হাসল, তারপর বলল, আল্লাহ তোমারে শক্তি দেউক। পদ্মজার ডান হাত কাঁপছে। সে তার ধৈর্য ধরে রাখতে পারছে না। এই মুহূর্তে সে যা শুনেছে তারপর শান্ত থাকা সম্ভব নয়।
লতিফা পদ্মজার মস্তিষ্ক অন্য প্রসঙ্গে নেয়ার জন্য বলল, পারিজারে কেলা মারছে জানো পদ্ম? পদ্মজা লতিফার দিকে তাকালো। পারিজার কথা মনে পড়লেই তার বুকের ব্যথা বেড়ে যায়। সে ম্লান হেসে বলল, না, কিন্তু আন্দাজ করতে পেরেছি। আমির ভাইজানে জানে। সেটা এখন বুঝতে পারছি। শুনেছি তার আড়ালে একটা পাখিও উড়ে যেতে পারে না। সেখানে আমার মেয়ের খুনিকে সে চিনবে না? অবশ্যই চিনবে, কিন্তু কিছু করেনি, কারণ এতে তার লোক কমে যাবে, ব্যবসার ক্ষতি হবে। কিছু যে করে নাই এটাও ঠিক না। 1 মাস পরে আমির ভাইজানে জানছে রিদু ভাইজানে হাবলু মিয়ারে দিয়ে পারিজারে খুন করাইছে। সব যাই না হাবলু মিয়ারে আমির ভাইজানে কুড়াল দিয়ে কুপাইছে। রিদু ভাইজানরে আমির ভাইজানে খুন করতে চাইছিল। কিন্তু বড় কাকার লাগতে পারে নাই। তবে মাসখানেক হাসপাতালে আসিল। বছরখানেক রিদু ভাইজানে আমির ভাইজানের সামনে যায় নাই। পদ্মজা 2 হাতে চাদর খামচে ধরল। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সে কান্না মাখা স্বরে বলল, কি নিষ্ঠুর ওরা, আমার ছোট বাচ্চা। লতিফার পদ্মজার জন্য খুব মায়া হয়। মেয়েটা বড় বড় আঘাত সহ্য করে যাচ্ছে। পদ্মজা বলল, আমির হাওলাদার তার কাছ থেকে সবকিছু কেড়ে নিত বলে সে আমার মেয়েকে কেড়ে নিয়েছে, তাই না? লতিফা হ্যাঁ সূচক মাথা নাড়াল। পদ্মজা কাঁদো কাঁদো স্বরে বলল, প্রতিশোধ নিয়েছে সে, আমিও নেব। করুণ মৃত্যু হবে তার। এত বড় সাহস কি করে পেল সে? আমির হাওলাদারের মেয়েকে খুন করার সাহস রিদওয়ানের থাকার কথা না। তার পিছনে মজিদ হাওলাদার আর তার ভাই ছিল, তাদের সমর্থন ছিল। সে জানত তাকে বাঁচানোর জন্য ঢাল হবে তারা। লতিফা বিচলিত হয়ে বলল, কাঁদো না পদ্ম, আর কাঁদো না। পদ্মজা 2 হাতে চোখের জল মুছে বলল, কাঁদব না আমি। আমার ছোট মেয়ে জান্নাত তার নানুর সাথে আছে, সে সুখে আছে। এই জগতে তার আর না থাকাটাই ভালো হয়েছে বুবু। পদ্মজাকে যত দেখে তত অবাক হয় লতিফা। এই নারী কিসের তৈরি? এত যন্ত্রণা, এত দুঃখ নিয়েও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গ্রামবাসীর ছি চিৎকার তাকে দুর্বল করতে পারেনি। যতবার ভেঙে যায় ততবার চোখের জল মুছে নতুন উদ্যমে বেঁচে ওঠে। লতিফা দ্বিধা ভরা কণ্ঠে বলল, আমি তোমার একবার জড়ায় ধরি পদ্ম। লতিফা ঘর ছেড়ে বেরিয়ে গেছে অনেকক্ষণ। এশার নামাজ আদায় করে পদ্মজা ঘর থেকে বের হল। দরজার পাশে জসিম নেই। একটু আগেই সে জসিমের কাশি শুনেছে। কোথায় গেল? অন্দরমহল অন্ধকারে ছেয়ে আছে। সন্ধ্যার পরপর বিদ্যুৎ চলে যাওয়ার ব্যাপারটা বিরক্তিকর। বাড়িতে সারা শব্দও নেই, কখনোই থাকে না। সন্ধে হলেই আলো ঘুমিয়ে পড়ে। রিনু তার ঘরে শুয়ে থাকে। লতিফা রান্নাঘরে টুকটাক কাজ করে, সবার আদেশ শুনে। আর এখন সবার খেয়ে দিয়ে নিজের ঘরে যাওয়ার সময়। আর এই মুহূর্তেই জসিম উধাও। পদ্মজার স্নায়ু সাবধান হয়ে উঠল। লতিফা রান্নাঘরে থালা বাসন ধুচ্ছে। থালা বাসন ধোয়া শেষে পানি গরম করার জন্য চুলায় আগুন ধরালো। রান্নাঘরে আর আলো নেই। জসিম লতিফার পিছনে গিয়ে দাঁড়ায়। লতিফা জসিমের উপস্থিতি টের পেয়ে কপাল কুঞ্চিত করল। পিছনে ফিরে বলল, আপনি আমার পিছনে ঘুরতেছেন কেরে? তরে আমার পছন্দ হইছে, আমার লগে আয়। আমি যাইতাম না। আরে আয় আয়। জসিম হাসল, তার বিদ ঘুটে হাসি। সে অনেক চিকন হলেও তালগাছের মতো লম্বা। লতিফার মাথা উঁচু করে তাকাতে হয়। লতিফা জসিমের আক্রমণের জন্য মনে মনে প্রস্তুত ছিল। সে সজোরে প্রবল কণ্ঠে বলল, এন থেকে বাইর হইয়া যা কুত্তার বাচ্চা, নাইলে তরে আমি দা দিয়ে কুপাইয়াম। জসিম লতিফার ব্লাউজ টেনে ধরে। লতিফা চিৎকার করে দা হাতে নিতে নেয়। জসিম লাথি দিয়ে দা সরিয়ে দেয়। লতিফা জসিমকে তার কাছ থেকে সরানোর চেষ্টা করে।
দুজনের মাঝে ধস্তাধস্তি শুরু হয়। জসিম গায়ের জোরে লতিফার স্পর্শকাতর স্থানে ছুতেই লতিফা চিৎকার করে মজিদ আর আমিনাকে ডাকল। জসিম টেনে হিচড়ে লতিফার শাড়ি খুলে ফেলল। লতিফার গায়ে হাত দেওয়ার অনুমতি সে খলিলের কাছে পেয়েছে। যদিও খলিল বলেছিল বাড়িতে কিছু না করতে, কিন্তু জসিম সে কথা শুনেনি। ফলে তার পরিণতি ভয়ঙ্কর হয়। সাদা শাড়ির আবরণে আচ্ছাদিত পদ্মজা রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। তার হাতে রামদা। লতিফা পদ্মজাকে দেখে জসিমকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে। পদ্মজা শক্ত করে রামদা ধরল। তারপর জারজের বাচ্চা মর বলে পিছন থেকে জসিমের গলায় কোপ বসালো। জসিমের গলা অর্ধেক কেটে যায়। রক্ত ছিটকে পড়ে পদ্মজার গায়ে। লতিফার নাক মুখ রক্তে ভেসে যায়। কিছু রক্ত ছিটকে আগুনে পড়ে। রক্তে রান্নাঘরের থালা বাসন পাতিল রাঙা হয়ে ওঠে। দেহটি সজোরে শব্দ তুলে মেঝেতে পড়ে গেল। লতিফার মুখ দিয়ে রক্ত প্রবেশ করায় সে বমি করতে থাকে। পদ্মজার বুক হাপড়ের মতো উঠানামা করছে। সে চোখ বুজে লম্বা করে নিঃশ্বাস নিয়ে স্থির হল। তারপর লতিফার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, এটা কিন্তু আমার দ্বিতীয় শিকার ছিল। তারপর লতিফার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, এটা কিন্তু আমার দ্বিতীয় শিকার ছিল। পদ্মজা রামদা হাতে নিয়ে অন্দরমহল থেকে বের হল। রামদা থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। তার গায়ের সাদা শাড়িতে ছোপ ছোপ রক্তের দাগ। লতিফা আর চোখে পদ্মজাকে দেখছে। পদ্মজার শান্ত থাকা দেখে লতিফা বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। পদ্মজার হাঁটা দেখে মনে হচ্ছে মানুষ খুন করাটাই তার কাজ। লতিফা নিজের কপালের ঘাম মুছে মিনমিনিয়ে বলল, জসিমের লাশটা কিতা করাম? পদ্মজা কলপারে পা রেখে শান্ত স্বরে বলল, এত বড় দেহ দুজনে মিলে কিছুই করতে পারবো না। রিদওয়ান কুকুরটা ঘরে আছে না? লতিফার খুব ঘাম হচ্ছে। সে বিড় বিড় করে বলল, তোমারে দেখে আমার ডর লাগতেছে পদ্ম। লতিফার কথা পদ্মজার কানে আসতেই পদ্মজা হাসল, বলল, তুমি কখনো খুন করনি? পদ্মজা শীতল চোখে তাকায়। লতিফা মাথা নাড়িয়ে বলল, না করি নাই। শুধু দেখেছ? হ। রিদওয়ানকে গিয়ে বলো পদ্মজা জসিমরে খুন করছে। কলপারের একপাশে সাদা রঙের বালতি ভর্তি পানি রয়েছে। পদ্মজা বালতির পাশে বসল। পদ্মজার কথা শুনে লতিফার বুক ছ্যাদ করে ওঠে। সে দুই কদম এগিয়ে এসে চাপা স্বরে বলল, এইটা কি তা কও পদ্ম, ঋতু ভাইজানে জানলে? লতিফাকে কথার মাঝে থামিয়ে দিয়ে পদ্মজা বলল, কিছুই হবে না, বরং লাশটা সরিয়ে ফেলতে সাহায্য করবি। পদ্মজা রামদা বালতির ভেতর রাখল। সঙ্গে সঙ্গে সাদা পানি লাল হয়ে ওঠে। লতিফা কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। সে দ্বিধাগ্রস্ত। পদ্মজা লতিফার চোখের দিকে তাকিয়ে বলল, যা বলেছি করো বুবু। লতিফা জবাবে কিছুই বলল না। সে উল্টো দিকে ঘুরে অন্দরমহলে চলে গেল। চারিদিকে অন্ধকার, তবে আকাশে চাঁদ আছে। জোনাকি পোকারা অনর্থক গল্প করে যাচ্ছে। তাদেরও কি পদ্মজার মতো শীত অনুভব হয় না? শিশির পড়ছে, মৃদু বাতাসও রয়েছে। তীব্র ঠান্ডায় মাটিও যেন কাঁপছে। শুধু কাঁপছে না পদ্মজা, শীতের দানব তার শরীর ভেদ করে ভেতরে ঢুকতে পারছে না। পদ্মজার বুকের ভেতর একটা উষ্ণ অনুভূতি ছুটে বেড়াচ্ছে। সেই উষ্ণ অনুভূতি শীতের দানবের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। রামদায় লেগে থাকা জানোয়ারের রক্ত ধুয়ে পরিষ্কার করে দেয় পদ্মজা। তারপর অন্দরমহলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। অন্দরমহলের সদর দরজার দিকে ফিরে তাকাতেই রিদওয়ানের দেখা মিলল।
রিদওয়ান তার দিকে ছুটে আসছে, চোখে মুখে ক্রোধ স্পষ্ট। পদ্মজা মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো, ঠোঁটে হাসি ফুটিয়ে রিদওয়ানকে স্বাগত জানালো। রিদওয়ান নিঃশ্বাসের গতিতে এক হাতে পদ্মজার গলা চেপে ধরে বলল, বেশ্যা, বেশ্যা মাগি, মরার ইচ্ছে জাগছে তোর? পদ্মজা রিদওয়ানকে বাধা দিল না, সে ঠোঁটে হাসি ধরে রাখল। রিদওয়ান পদ্মজার হাসি দেখে ভড়কে যায়, পরক্ষণেই রেগে গিয়ে আরো জোরে চেপে ধরে পদ্মজার গলা, কিড়মির করে বলল, জন্মের মতো হাসি বন্ধ করে দেব। পদ্মজার চোখ উল্টে আসতেই রিদওয়ান পদ্মজার গলা ছেড়ে দিল। পদ্মজা 2-3 বার কাশল, তারপর রিদওয়ানের চোখের দিকে তাকিয়ে হঠাৎ শব্দ করে হেসে দিল। রিদওয়ানের শরীর রাগে কাঁপছে, সে পদ্মজার ব্যবহারে হতভম্ব। পদ্মজার চোখে মুখে ভয়ের বিন্দুমাত্র ছাপ নেই। রিদওয়ান দ্রুত গতিতে অন্দরমহলে ভেতরে চলে গেল। লতিফার ঘরের সামনে দাঁড়িয়েছিল। রিদওয়ান চলে যেতেই লতিফা দৌড়ে আসে পদ্মজার কাছে। লতিফাকে দেখে পদ্মজা কোনো কারণ ছাড়াই বলল, শিকার তাকে বলে যাকে আমরা হত্যা করার উদ্দেশ্যে আঘাত করি। লতিফা শুধু ড্যাব ড্যাব করে চেয়ে রইল। খলিল টয়লেটে যাচ্ছিলেন। রিদওয়ানকে অস্থির হয়ে মজিদ হাওলাদারের ঘরের দিকে যেতে দেখে তিনি থমকে দাঁড়ালেন। রিদওয়ান মজিদের ঘরের সামনে এসে দাঁড়াল, দরজায় জোরে শব্দ করল। সে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, অস্থির হয়ে আছে। মজিদ হাওলাদার সবে মাত্র শুয়েছেন। দরজায় এত জোরে শব্দ হওয়াতে খুব বিরক্ত হলেন। তিনি চোখে চশমা পরে দরজা খুললেন। ততক্ষণে খলিল হাওলাদারও সেখানে উপস্থিত হয়েছেন। তিনি রিদওয়ানকে ডাকলেন, রিদু আব্বা। রিদওয়ান ঘাড় ঘুরিয়ে খলিলকে একবার দেখল। দরজা খোলার শব্দ হতেই সে সামনে তাকায়। মজিদ কিছু বলার পূর্বেই রিদওয়ান 2 হাত ঝাঁকিয়ে মজিদকে বলল, আমার কথা তো কোনোদিন শুনেন না, পদ্মজা কি করছে খবর রাখছেন? খলিল 2 তলায় উঠার সিঁড়িতে তাকিয়ে বললেন, এই সেরি আবার কোন কাম করল? মজিদ উৎসুক হয়ে রিদওয়ানের দিকে তাকালেন। রিদওয়ান এক হাত দিয়ে অন্য হাতের তালুতে থাপ্পড় দিয়ে বলল, খুন করছে, খুন। জসিমের গলা কেটে রান্নাঘরে ফেলে রাখছে। মজিদ ও খলিল চমকালেন। রিদওয়ান গলায় জোর বাড়িয়ে বলল, খুন করে একদম স্বাভাবিক আছে, মনের ডর ভয় নাই। রামদা হাতি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। কতটা ভয়ঙ্কর হয়ে গেছে বুঝতে পারছেন না কাকা। আপনার অনুমতি নাই বলে ওই মাগিরে আমার সহ্য করতে হলো, নয়তো ওরে আমি কলপাড়ি গেঁথে আসতাম। মজিদ হাওলাদার কি বলবেন বুঝে উঠতে পারছেন না। আচমকা এমন একটা খবর পেয়ে তিনি অপ্রস্তুত হয়ে পড়েছেন। রিদওয়ান গলার জোর আরো বাড়ালো, পদ্মজার হাতে অস্ত্র উঠে গেছে কাকা, অস্ত্র। ওদিকে আমিরের খবর নাই, পাতালগড়ের দরজায় নতুন তালা দিয়ে চাবি নিয়ে ভেতরে বসে আছে। খাবারও কেউ নিয়ে যায় না, নিতেও আসে না। ভেতরে ও কি করতেছে তাও জানি না। ও নিজে মরবে, আমাদেরও মারবে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। আমির পদ্মজা দুজনেই আমাদের জন্য হুমকি কাকা, বুঝতেছেন না কেন? আজকের ঘটনার পরও কি বুঝবেন না? সময় থাকতে আপনি দুজনের কবর খোঁড়ার অনুমতি দেন। বৃহস্পতিবার দুপুর 1:40। পূর্ণা দুপুরের নামাজ আদায় করে লাহারি ঘরের চেয়ে কিছুটা দূরে অবস্থিত গোলাপ গাছটির পাশে বসে রয়েছে। গোলাপ গাছটি তার ভীষণ প্রিয়। এই গাছটি তার মন খারাপের সঙ্গী, একাকিত্বের সঙ্গী।
প্রেমা পূর্ণার পিছনে এসে দাঁড়ালো, কিন্তু পূর্ণা টের পেল না সে অন্যমনস্ক। তার ঠোঁটে লেগে আছে মিষ্টি হাসি। প্রেমা পূর্ণার কাঁধে হাত রাখে। পূর্ণা চমকে ওঠে। প্রেমাকে দেখে বুকে 3 বার থুতু দিল। তারপর বলল, ভয় দেখালি কেন? কখন ভয় দেখালাম? কখন ভয় দেখালাম? হ্যাঁ? প্রেমা ভ্রুকুঞ্চন করল। পূর্ণা বলল, কি দরকার বল। পূর্ণার ব্যবহার দেখে বিরক্তি ধরে গেছে প্রেমার। সে তীব্র বিরক্তি নিয়ে বলল, বড় আম্মা খেতে ডাকছে, যা আমি আসছি। আমার সাথে আসো। পূর্ণা রাগ নিয়ে বলল, যেতে বলেছি যা তো। তুমি কি ভাবছিলে? মুচকি মুচকি হাসছিলে কেন? তোকে বলতে হবে? প্রেমা দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ বলতে হবে। পূর্ণা মোড়া ছেড়ে উঠে দাঁড়ালো। বলল, তর্ক করবি না, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। সবসময় ঝগড়া করো কেন? আমি করি নাকি তুই বেয়াদবি করে আমাকে রাগাস? প্রেমা গাল ফুলিয়ে চলে যেতে নিল। তখনই পূর্ণা চট করে প্রেমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। প্রেমা পূর্ণাকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে বলল, ছাড়ো, লাগবে না আমার আদর। পূর্ণা প্রেমাকে শক্ত করে ধরে রাখে। প্রেমার কাঁধে থুতুনি রেখে আহ্লাদে স্বরে বলল, কাল তো সারা জীবনের জন্য চলেই যাব, রাগ করে না লক্ষ্মী বোন। পূর্ণার কথা শুনে প্রেমা চুপ হয়ে যায়। ঘাড় ঘুরিয়ে পূর্ণার দিকে তাকালো। অবাক হয়ে প্রশ্ন করল, কোথায় যাবা? ঠোঁট কামড়ে হাসল। প্রেমা জোর করে পূর্ণার থেকে ছুটে যায়। একটু দূরত্ব রেখে দাঁড়ালো। পূর্ণা সারা জীবনের জন্য চলে যাবে শুনে প্রেমা বিচলিত হয়ে পড়েছে। সে প্রশ্ন করল, বলো কোথায় যাবা? পূর্ণা হাত দিয়ে ঢেউয়ের মতো করে বলল, অনেক দূরে। জায়গার নাম নেই? পূর্ণা হাসল। তার চোখে মুখে খুশি উপচে পড়ছে। প্রেমার ধৈর্যের বাঁধ ভাঙার পথে। পূর্ণা বলল, বিকেলে জানতে পারবি। এখন বললে কি সমস্যা? পূর্ণা হঠাৎ চোখ মুখ কঠিন করে বলল, বেশি কথা বলিস, আম্মা ডাকতেছে না খেতে, চল। কিন্তু পূর্ণা প্রেমাকে ধাক্কা দিয়ে তেড়ে দিল। পূর্ণা প্রেমাকে ধাক্কা দিয়ে তাড়া দিল, চল চল। বারান্দায় পা রাখার পূর্বে পূর্ণা ঘাড় ঘুরিয়ে গেটের দিকে তাকালো। তার ভেতরে বাহিরে বসন্তের কোকিল কুহু কুহু করে ডাকছে। মনের বাগানে ফুটেছে শত রঙের ফুল। সে ফুলের মিষ্টি ঘ্রাণে তলিয়ে যাচ্ছে সে। হারিয়ে যাচ্ছে বারংবার ফেলে আসা অনাকাঙ্ক্ষিত মধুর ক্ষণে। সেদিন পূর্ণা হাওলাদার বাড়ি থেকে ফিরেই মোড়ল বাড়ির উঠানে বসে পড়ে। হাঁটুতে মুখ গুজে কাটিয়ে দেয় মুহূর্তের পর মুহূর্ত। বাসন্তী অনেক বুঝিয়েছেন যেন পূর্ণা ঘরে যায়। চারিদিক ছিল কুয়াশায় ঢাকা। কুয়াশার জন্য কয়েক হাত দূরের বস্তু চোখে পড়ছিল না। এমতাবস্থায় পূর্ণা উঠানে শিশির ভেজা মাটিতে বসেছিল। প্রেমা প্রান্ত কেউ বুঝাতে পারেনি। বাসন্তী কেঁদে বলেছেন, আমি তোর আপন মা না, এই জন্য আমার কথা শোনস না। আমি তোর আপন মা না, এই জন্য আমার কথা শোনস না। তাতেও পূর্ণার ভাবান্তর হল না। সে যে বসে আছে তো আছেই, পাথর হয়ে গেছে। না শীত না বাসন্তীর কান্না কিছুই ছুতে পারেনি। তাতেও পূর্ণার ভাবান্তর হল না। সে যে বসে আছে তো আছেই, পাথর হয়ে গেছে। না শীত না বাসন্তীর কান্না কিছুই ছুতে পারেনি। বিচ্ছেদের যন্ত্রণা তাকে গ্রাস করে ফেলেছে। ভালোবাসার পুরুষের সাথে বিচ্ছেদ কি করে সহ্য করবে? কি করে? বুকের ভেতরটায় আগুন দাউ দাউ করে জ্বলছে। সে কি করে তা বাসন্তীকে দেখাবে? সন্ধ্যার আজান পড়ার পরও যখন পূর্ণা ঘরে গেল না, তখন বাসন্তী ও প্রেমা উঠানে পাটি এনে বিছালো। তারপর পূর্ণাকে প্রেমা বলল, মাটিতে বসে থেকো না, মাটিতে বসো। কেন এমন করছো?
বড় আপার সাথে কত খারাপ হলো, তার ওপরও তুমি এমন করছো। পূর্ণা আগের অবস্থানেই রইল। বড় আপার সাথে কত খারাপ হলো কথাটি শুনে তার দুই গাল বেয়ে জল গড়িয়ে পড়ে। বাসন্তী এবং প্রান্ত পূর্ণাকে টেনে পাটিতে নিতে চাইলে পূর্ণা চিৎকার করে কেঁদে বলল, কি সমস্যা তোমাদের? আল্লাহর দোহাই লাগে একটু শান্তিতে থাকতে দাও, নয়তো আমি কিছু একটা করে ফেলব। আমি আত্মহত্যা করব, আমার আর সহ্য হচ্ছে না। পূর্ণার রুদ্র মূর্তির সামনে বেশিক্ষণ টিকে থাকার সাহস কারো হল না। পূর্ণা যে ধাঁচের মেয়ে, সে নিজের ক্ষতি করতে দুইবার ভাববে না। বাসন্তী ঘরে এসে চাপা স্বরে কাঁদতে থাকলেন। তিনি আত্মগ্লানিতে ক্ষয় হয়ে যাচ্ছেন। না পেরেছেন পদ্মজাকে অপবাদ থেকে বাঁচাতে, আর না পারছেন পূর্ণার কষ্ট কমাতে। সব ঘটনার জন্য তিনি নিজেকে দোষারোপ করছেন। বারবার মনে হচ্ছে, হেমলতা থাকলে এসব কিছুই হতো না। বাসন্তী মা হিসেবে নিজেকে ব্যর্থ মনে করছেন। প্রেমা বাসন্তীকে কাঁদতে দেখেও দূরে দাঁড়িয়ে রইল। তার নিজেরও বুক ভারী হয়ে আছে। গ্রামবাসী ছি চিৎকার করছে, বাড়ি বয়ে এসে যা তা বলে যাচ্ছে। বড় বোন পদ্মজার সাথে মৃত মা হেমলতাকেও তারা ছাড়ছে না। সাথে মৃদুল পূর্ণার নাম তো আছেই। কিশোরী এই ছোট মনে আর কতক্ষণ সহ্য ক্ষমতা ধরে রাখা যায়? প্রেমার চোখ দুটি ছলছল করে ওঠে। চোখের জল গড়িয়ে পড়ার আগে দ্রুত মুছে ফেলল সে। চারপাশ গাঢ় অন্ধকারে ডুবে গেছে। পূর্ণা উঠান ছেড়ে তার প্রিয় গোলাপ গাছটির পাশে এসে বসল। গাছের পাতা আলতো করে ছুঁয়ে দিতেই দুই ফোঁটা শিশির ঝরে পড়ে মাটিতে। প্রেমা পূর্ণার জন্য অপেক্ষা করতে করতে বারান্দার ঘরে ঘুমিয়ে পড়েছে। বাসন্তী বারান্দার মুখে মোড়া নিয়ে বসে আছেন। পূর্ণাকে বাইরে রেখে তিনি ঘরে থাকতে পারবেন না। নিজের অজান্তে একসময় চোখ লেগে যায়। প্রান্ত টয়লেটে যাওয়ার জন্য বের হয়েছিল। লাহারি ঘরের চারপাশ অন্ধকারে তলিয়ে আছে দেখে সে এগিয়ে আসে। অন্ধকারের জন্য পূর্ণাকে তার চোখেই পড়ছে না, তাই সে রান্নাঘর গিয়ে একটা হারিকেন জ্বালিয়ে নিয়ে আসে। তারপর পূর্ণার পাশে এসে বসল। বলল, আপা, ঘরে চলো। পূর্ণা রুক্ষ চোখে তাকায়, কাঠ কাঠ গলায় বলল, যা এখান থেকে। তাও প্রান্ত কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। এরপর পূর্ণার চেয়ে কিছুটা দূরে থাকা মুরগির একটা খোপের ওপর হারিকেন রেখে সে চলে যায়। রাত গভীর থেকে গভীরতর হয়। পূর্ণা গোলাপ গাছটি ছেড়ে লাহারি ঘরের বারান্দায় যায়। সেখান থেকে আবার গোলাপ গাছের সামনে আসে। রাত বাড়ার সাথে কষ্টগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। আক্ষেপের ভারে শরীর ভার হয়ে আসছে। লাল বেনারসি পরার স্বপ্ন কি স্বপ্নেই রয়ে যাবে? পায়ে আলতা দেয়া হবে না? হবে না একটা সংসার, যে সংসারে মৃদুল হবে কর্তা আর সে হবে কর্ত্রী? মৃদুল কেন তাকে বুঝল না? মৃদুল কি তাকে ভালোবাসেনি? কখনো মুখ ফুটে কেন বলেনি ভালোবাসার কথা? অসহ্য যন্ত্রণায় তার ইচ্ছে হচ্ছে নিজের চুল ছিঁড়ে ফেলতে। গা ছমছমে পরিবেশ। নিস্তব্ধতায় ঘিরে আছে চারপাশ। বৃষ্টির ফোঁটার মতো শিশির পড়ছে। লাহারি ঘরের টিনের ছাদে টুপটাপ শব্দ হচ্ছে। পূর্ণার শরীর মৃত মানুষের মতো ঠান্ডা হয়ে গেছে। মৃদু কাঁপছেও। তবুও তার ইচ্ছে হচ্ছে না ঘরে যেতে। হঠাৎ একজোড়া পায়ের শব্দ কানে এসে ধাক্কা দেয়। পূর্ণা থমকে যায়। সে টের পায় কেউ একজন তার চেয়ে কয়েক হাত দূরে এসে দাঁড়িয়েছে। পূর্ণা চট করে উঠে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে আগন্তুককে দেখে তার চোখে মুখের কোনো পরিবর্তন হলো না। সে অন্যদিকে ফিরে তাকালো। তারপর আবার আগন্তুকের দিকে তাকালো।
না, সে সত্যি দেখছে মৃদুল এসেছে। এই কুয়াশা জড়ানো রাত, টুপটাপ শিশির আর হারিকেনের হলুদ আলো সাক্ষী বিধ্বস্ত বিধ্বস্ত বিপর্যস্ত মৃদুল ঘায়েল করা চাহনি নিয়ে তাকিয়েছিল পূর্ণার দিকে। সেই চাহনির তীরবিদ্ধে পূর্ণার বুকের স্পন্দন থেমে গিয়েছিল শ্বাস প্রশ্বাস, চোখের পলক পড়েনি দীর্ঘক্ষণ। মৃদুল যখন অস্পষ্ট স্বরে ডাকল, পূর্ণা, তখন পূর্ণার সম্বিত ফিরল। সে আবিষ্কার করল মৃদুলের উপস্থিতি। মৃদুলের চাহনি তার মনের রাগ ক্ষোভ পানি করে দিয়েছে। এ কেমন শক্তি! তবে মৃদুলের কণ্ঠ শুনে অভিমানের পাহাড় যেন মজবুত হয়ে দাঁড়িয়েছে। অভিমানের ভারে পূর্ণা বাজখাই কণ্ঠে বলল, কি চাই? মৃদুল মাথা নত করে ঠায় দাঁড়িয়ে থাকে। সে কোনো জবাব দিতে পারল না। পূর্ণা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো উত্তর পেল না। তখন মৃদুলের পাশ কাটিয়ে চলে যেতে চায়। মৃদুল পথ আটকে দাঁড়ায়, তার মাথা নত। পূর্ণা বলল, কি চান আপনি? এত রাতে আমার বাড়িতে এসেছেন কেন? আপনার তো এতক্ষণে নিজের বাড়িতে থাকার কথা ছিল। মৃদুল কিছু বলতে চাইছে কিন্তু পারছে না, গলায় আটকে আসছে। সে পূর্ণার চোখের দিকে তাকালো। তার চোখে মুখে অসহায়ত্ব স্পষ্ট। পূর্ণার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। ফর্সা মানুষের এই এক সমস্যা, তারা কাঁদলে চোখ মুখ লাল হয়ে যায়। তখন দেখে খুব মায়া হয়। পূর্ণা গলার স্বর নরম হয়। বলবেন? পূর্ণার গলার স্বর নরম হয়। কি বলবেন বলুন, বলে বিদায় হন। কত নির্দয়ভাবে পূর্ণা বিদায় হতে বলল। মৃদুলের মনে হলো এমন নিষ্ঠুর কথা সে আগে কখনো শুনিনি। সঙ্গে সঙ্গে মৃদুলের চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সে তার ভুলের ক্ষমা কি করে চাইবে বুঝতে পারছে না। সারাদিন সে অসহনীয় যন্ত্রণার মধ্যে কাটিয়েছে। হাড়ে হাড়ে টের পেয়েছে পূর্ণাকে শুধু মন নয়, তার সুখের চাবিও দিয়ে বসে আছে। কখন কি করে তার এত বড় ক্ষতি হয়ে গেল সে বুঝতেও পারেনি। ভেবেছিল পূর্ণাকে এই মুখ আর দেখাবে না। কিন্তু রাতের আধার পাহাড় সম যন্ত্রণার সূচ নিয়ে যখন তার উপর উপস্থিত হয়, কিন্তু রাতের আধার পাহাড় সম যন্ত্রণার সূচ নিয়ে যখন তার উপর ঝাঁপিয়ে পড়ে, সে আর স্থির থাকতে পারল না। উল্কার গতিতে হাওলাদার বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সেখানে গিয়ে দারোয়ানের কাছে জানতে পারল পূর্ণা নিজের বাড়ি চলে গেছে। মৃদুল আর দেরি করেনি। কুয়াশার স্তর ভেদ করে ছুটে আসে প্রিয়তমার বাড়ি। কিন্তু এই মুহূর্তে মনের মণিকোঠায় জড়িয়ে রাখা প্রিয়তমাকে দেখে তার কথা হারিয়ে গেছে সত্তা। নিজ সত্তা কাউকে হারিয়ে ফেলতে নেই। নিজ সত্তা কখনো হারিয়ে ফেলতে নেই। নিজ সত্তা হারিয়ে কাউকে ভালোবাসতে নেই। এ ক্ষতি কখনো পূরণ হয় না। কিন্তু প্রেমিক মন কি আর এত কিছু বোঝে? মৃদুলের চোখে পানি দেখে পূর্ণার গলা জড়িয়ে আসে। সে গোপনে ঢোক গিলল। মৃদুল তার কান্না আটকিয়ে বলল, আমি তোমার ছাড়া আর থাকতে পারবো না পূর্ণা। পূর্ণা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। তখন মৃদুল তাকে অবজ্ঞা করে চলে।
তখন মৃদুল তাকে অবজ্ঞা করে চলে গিয়েছিল, এখন সেও এর প্রতিশোধ নেবে। পূর্ণা বলল, কিন্তু আমি আপনাকে চাই না। আপনার সাথে, আমার সাথে যাকে মানায় না আমি তার ধারে কাছেও থাকতে চাই না। পূর্ণার উচ্চারিত কয়েকটা শব্দ মৃদুলের বুক ছিঁড়ে ফুটো করে দেয়। সে পূর্ণার দিকে এক পা বাড়িয়ে বলল, আমি তখন বুঝি নাই, আমি আমার রাগ সামলাতে পারি নাই। মৃদুলের কথার ধরন এলোমেলো, সে ভীষণ অস্থির, সে যেন নিজেদের মধ্যে নেই। পূর্ণা এত সহজে নরম হওয়ার পাত্রী নয়। সে তার তেজ ঊর্ধ্বে রেখে বলল, কৈফিয়ত দেওয়ার জন্য কষ্ট করে কালমের কাছে আসতে দেবেন কেন? কৈফিয়ত দেওয়ার জন্য কষ্ট করে কালমের দেহের কাছে আসতে গেলেন কেন? সে তার তেজ ঊর্ধ্বে রেখে বলল, কৈফিয়ত দেওয়ার জন্য কষ্ট করে কালমের কাছে আসতে গেলেন কেন? রাতের কালো আধারে কালো মেয়েটাকে কি দেখা যাচ্ছে? রাতের কালো আধারে কালো মেয়েটাকে কি দেখা যাচ্ছে? মৃদুল কি বলবে কি করবে বুঝতে পারছে না। আচমকা সে পূর্ণার কোমর জড়িয়ে ধরে হাঁটু গেড়ে বসে পড়ল, ঝরঝর করে কেঁদে ফেলল। হঠাৎ যেন পাহাড়ের শক্ত মাটির দেয়াল ভেঙে ঝর্ণধারার বাঁধ ভেঙে গেল। পূর্ণার পায়ের তলার মাটি শিরশির করে ওঠে, মাথা চক্কর দিয়ে ওঠে, সর্বাঙ্গে ঠান্ডা স্রোত বয়ে যায়, যেন মাথার ওপর বরফের পাহাড় ধসে পড়েছে। মৃদুল কান্নামাখা স্বরে বলল, আমি কখন এমন হইয়া গেলাম পূর্ণা? তুমি আমারে কোন নদীতে নিয়ে জাপ দিলা? নদীর এ কুল্লো পাই না, ও কুল্লো পাই না, তুমি হাত ছেড়ে দিলে মরণ, ধরে রাখো আমারে। মৃদুলের আকুল আবেদন শুনে পূর্ণার বুকের পাঁজর ব্যথায় টনটন করে ওঠে, তার অভিমানের পাহাড় মুহূর্তে ধসে যায়। মৃদুল কখন তাকে এত ভালোবেসে ফেলল? এই জাদু, হ্যাঁ, মৃদুল কখন তাকে এত ভালোবেসে ফেলল? এই জাদু কখন হলো? এভাবে কোনো প্রেমিক কাঁদতে পারে? পূর্ণা মৃদুলের সামনে বসল, তার চোখ দুটি আবারও জলে পূর্ণ হয়ে ওঠে। সে মৃদুলের এক হাত শক্ত করে ধরল। মৃদুল বলল, পূর্ণা, আমি আর কোনোদিন এমন করতাম না, কোনোদিন না। এইবারের মতো মাফ করে দাও। যদি আর এমন করি তুমি আমারে আমার লুঙ্গি দিয়া শ্বাস আটকাইয়া খুন করো। মৃদুলের কথা শুনে পূর্ণার মনের আকাশের মেঘ কেটে যায়। সে মৃদুলের হাতের ওপর কপাল ঠেকিয়ে হাসতে হাসতে কান্না করে দিল। বিচ্ছেদের পরের পুনর্মিলন এত মধুর হয় কেন? পূর্ণার ইচ্ছে হচ্ছে মৃদুলকে নিয়ে দূরে কোথাও হারিয়ে যেতে। শেষ রাতের বাতাস শাঁ শাঁ করে উঠছে। লাহারি ঘরের বারান্দার চৌকিতে বসে আছে মৃদুল পূর্ণা। একজনের মাঝে, দুজনের মাঝে এক হাত দূরত্ব, হাড় কাঁপানো শীত। পূর্ণা ঠকঠক করে কাঁপছে। মৃদুল মৃদু ধমকের স্বরে বলল, কখন থেকে কইতেছি ঘরে যাও। পূর্ণা কাঁপছে ঠিকই, তবে তার মুখে হাসি। সে ঠোঁটে হাসি ধরে রেখে বলল, কাঁপতে ভালো লাগে আমার। অসুস্থ হয়ে যাইবা তো, শরীর মরা মানুষের মতো ঠান্ডা হয়ে গেছে। কিছু হবে না। মৃদুল পূর্ণাকে দেখে অবাক হচ্ছে। একটা মানুষ এমন তীব্র ঠান্ডা কি করে সহ্য করতে পারে?
ফজরের আজান পড়ার খুব বেশি সময় নেই। ফজরের আজানের পূর্বে মৃদুলকে তার আত্মীয়ের বাড়িতে পৌঁছাতে হবে। ফজরের নামাজের পরই ট্রেন আসবে। মৃদুল চৌকি থেকে নেমে বলল, আমি যাই এখন। মৃদুলের কণ্ঠে জড়তা, সে যেতে চাইছে না। পূর্ণা চৌকি থেকে নেমে মৃদুলের পাশে এসে দাঁড়ালো। মৃদুলের চোখের দিকে তাকিয়ে বলল, আসবেন তো? মৃদুল পূর্ণার খুব কাছে এসে দাঁড়ালো। পূর্ণার দুই গালে হাত রেখে বিভ্রম নিয়ে বলল, বৃহস্পতিবার বিকালের মধ্যে আইসা পড়ুম, আর শুক্রবার আমার এই রানীর সাথে আমার নিকা হইব। মৃদুল নিকাহ শব্দটা খুশিতে বাকবাকুম হয়ে উচ্চারণ করে। পূর্ণা বলল, আপনার আম্মা রাজি না হলে? পুরা দুইনারে এক পাশে রাইখা শুক্রবার আমি তোমারে বিয়া করাম। বিয়ার শাড়ি গয়না সব নিয়ে আসুম, তুমি খালি প্রহর গুনতে থাও। পূর্ণার খুশিতে কান্না পাচ্ছে। 3 দিন পর সেও বউ সাজবে, মৃদুলের বউ হবে। সুদর্শন বাউন্ডুলে রাগী ছেলেটার বউ। ভাবতেই বুকের ভেতর শিহরণ বয়ে যাচ্ছে। মৃদুল আমোদে গলায় বলল, এখন যাও, লেপের তলে ডিক্কা ঘুম দাও। তোমার দর্শি না সাপড়ে দর্শি বোঝা যাইতেছে না। এত ঠান্ডা, এত ঠান্ডা, যাও ঘরে যাও। টর্চ নিয়ে আসেননি, অন্ধকারে যাবেন কি করে? মৃদুল চুল ঝাঁকিয়ে দিয়ে ভাব নিয়ে বলল, আমি মিয়া বংশের সেরা, দুইনা তেমন কিছু নাই যে আমার পথ আটকাইব। যেমনি আইসি অমনি যামু। পূর্ণা ফিক করে হেসে দিল। গেইটের কাছাকাছি এসে পূর্ণা বলল, তাড়াতাড়ি আসবেন কিন্তু, আমি অপেক্ষা করব। মৃদুল হেসে মাথা নাড়াল, ইশারায় আশ্বস্ত করল সে তাড়াতাড়ি আসবে। গেইটের কাছে গিয়ে ফিরে তাকালো মৃদুল। বুকের ভেতরটা কেমন যেন করছে। মনে হচ্ছে কিছু একটা বলা হয়নি। সে কথাটি না বললে বড় ভুল হয়ে যাবে। মৃদুল পূর্ণার সামনে এসে দাঁড়ালো, খুব কাছাকাছি। পূর্ণাও উৎসুক হয়ে আছে। সেও কি যেন শুনতে চাইছে। মৃদুল তার শুকনো ঠোঁট জিভ দিয়ে ভেজালো, তারপর ডাকল, পূর্ণা। মৃদুলের কথার সাথে মুখ থেকে ধোঁয়া বের হয়। মৃদুলের কথার সাথে মুখ থেকে ধোঁয়া বের হয়। পূর্ণা স্থির হয়ে তাকিয়ে আছে। মৃদুল পূর্ণাকে একবার দেখল, তারপর লাহারি ঘরের দিকে তাকালো, তারপর আবার পূর্ণার দিকে তাকিয়ে বলল, তুমি সারা এই পৃথিবীর সুখ আমার জন্য হারাম হয়ে যাক পূর্ণা। মৃদুলের প্রতিটা কথা এত মধুর কেন মনে হচ্ছে পূর্ণার? তারা যেন নতুন কোনো জগতে চলে এসেছে, যেখানে শুধু সে, মৃদুল, প্রেম, প্রেম আর প্রেম। পরক্ষণেই মৃদুল বলল, ভালোবাসি না কইলে হয় না, কইতেই হয়। পূর্ণা চোখে জল নিয়ে হেসে ওঠে। তার রেশমি কালো চুল মৃদু বাতাসে উড়ছে। কুয়াশার আবছা আলোয় শ্যামবর্ণের পূর্ণাকে আবেদনময়ী মনে হচ্ছে। রাতের অন্ধকারের নিজস্ব ক্ষমতা আছে। রাত মানুষের মনের অনুভূতিকে সযত্নে জাগ্রত করে তোলে। মৃদুলের ওপর রাত তার নিজস্ব ক্ষমতা ফলায়। ফলস্বরূপ মৃদুলের মনের জানালায় উকি দেয় নিষিদ্ধ সব আবদার। যখন মৃদুলের নিজের মনের চাওয়া বুঝতে পারল, সে নিজে জোরে নিঃশ্বাস ফেলে হঠাৎ বলে উঠল, শয়তান, শয়তান। পূর্ণা হতভম্ব হয়ে যায়। সে চোখ মুখ বিকৃত করে বলল, শয়তান কে? আমি? মৃদুল অপ্রস্তুত হয়ে পড়ে। সে বলল, না না, তুমি হইবে কেন? মৃদুল চোখ ঘুরিয়ে চারপাশ দেখতে দেখতে আবার বলল, দেখো, আমার চারপাশে শয়তান ঘুরতাছে। পূর্ণা মৃদুলের চারপাশ দেখে বলল, কোথায়, কিভাবে দেখলেন? মৃদুল অসহায় চোখে তাকায়, অনেকক্ষণ তাকিয়েই থাকে। তারপর বলল, আমার তোমার চুমু খাইতে ইচ্ছা করতেছে, এটা তো শয়তানের কাম। মৃদুলের সহজ সরল স্বীকারোক্তি। পূর্ণার কান গরম হয়ে যায়, লজ্জায় চোখ নামিয়ে ফেলে।
মৃদুল অস্থির হয়ে বলল, আমি যাইতেছি। কথা শেষ করেই মৃদুল ঘুরে দাঁড়ায়। গেটের বাইরে যেতে যেতে দুই গালে থাপ্পড় দিয়ে কয়েকবার উচ্চারণ করল, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মৃদুল চোখের আড়াল হতেই পূর্ণা একা একা হেসে কোটি কোটি হয়ে যায়। পূর্ণা পায়ে আলতা দিয়ে প্রেমাকে বলল, ভালো দেখাচ্ছে না? প্রেমা পূর্ণার ওপর ভীষণ রেগে আছে। সে তীব্র বিতৃষ্ণা নিয়ে বলল, কথা বলবো না তোমার সাথে। ওমা, আমি আবার কি করলাম? আম্মা এত রান্না বান্না করছে, আর তুমি পুরো বাড়ি নতুন করে গুছালে, এখন আবার সাজতে বসছ? কেন এসব হচ্ছে সেটা বলছো না কেন? পূর্ণা ঠোঁট টিপে হাসল। 2 ডজন লাল কাচের চুড়ি 2 হাতে পরে বলল, আমি কি আর কখনো সাজিনি? এবার আলাদা মনে হচ্ছে। সেটা তোর দোষ। আপা বলো না। বিরক্ত করবি না তো। প্রেমা রাগী পায়ে গটগট শব্দ তুলে সোজা রান্নাঘরে চলে গেল। এখন সে বাসন্তীকে চাপ দিয়ে সব জেনে নিবে। প্রেমাকে রাগাতে পূর্ণার বেশ লাগে। সে নিজের পায়ের দিকে তাকিয়ে মৃদু হাসল। মৃদুল পূর্ণার আলতা দেয়া পা খুব পছন্দ করে। যতবার পূর্ণা আলতা দিয়েছে মৃদুল ততবার প্রশংসা করেছে। পূর্ণার নিজেকে প্রজাপতি মনে হচ্ছে। মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াতে ইচ্ছে করছে যত্রতত্র। চোখ বুঝলেই সেদিনের রাতটা ধরা দেয় ছবির মতন। মৃদুল চলে যাওয়ার পরদিন সকালে উঠেই পূর্ণা পদ্মজার কাছে গিয়েছিল। 2 বোনের মনোমালিন্য শেষ হয়েছে। পূর্ণার মুখে সব শুনে পদ্মজা ভীষণ খুশি হয়েছে। মাঝে একদিনের বেশি সময় চলে গেল, পদ্মজার সাথে পূর্ণার দেখা হয়নি। তাই পূর্ণার সিদ্ধান্ত নেয় সে এখন হাওলাদার বাড়িতে যাবে। মৃদুলের জন্য অপেক্ষা করার সময়টা খুব বেশি দীর্ঘ মনে হচ্ছে। ওই বাড়িতে গেলে সময়টা কেটে যাবে, আর ফিরেই দেখবে মৃদুল চলে এসেছে। তাছাড়া আমিরের সাথে পূর্ণা সাক্ষাৎ করতে চায়। পদ্মজার অনিশ্চিত জীবনটা গুছিয়ে দেওয়ার কোনো পথ আছে নাকি খুঁজতে হবে। পূর্ণা মাথায় ঘোমটা টেনে নিল। তারপর চিৎকার করে বাসন্তীকে বলল, বড় আম্মা, আপার কাছে যাচ্ছি। রান্নাঘর থেকে বাসন্তীর জবাব আসে, যাস না এখন। কারো কথা শোনার মেয়ে, সে দৌড়ে পালাতে চায়। গেটের কাছে এসেই হোঁচট খেয়ে পড়ে যায়। বড়ই কাটা পড়েছিল, সেই কাটা তেচড়াভাবে পূর্ণার হাতে প্রবেশ করে। রক্ত বেরিয়ে আসে। তাতেও দম্বার পাত্রী নয় সে। কাটা বের করে দ্রুত মোড়ল বাড়ি ছাড়ল। বেশ কিছুক্ষণ হাঁটার পর পূর্ণার মনটা হঠাৎ করেই বিতৃষ্ণায় ভরে ওঠে। সে ঘাড় ঘুরিয়ে মোড়ল বাড়ির দিকে তাকালো। গাছগাছালির ফাঁকফোকর দিয়ে তাদের ঘরের ছাদ দেখা যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি গল্প পড়ে শোনানোর চেষ্টা করি। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে যেন ভুলবেন না, এবং আপনাদের মন্তব্য অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।